আমাকে ওনার সাথে বিয়ে দিয়ে দিলেন নিজেদের স্বার্থের জন্য। আর কত নিচে নামবেন আপনারা? দিন শেষে টাকার লোভে আমাকে ধর্ষিতা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন। আরাফ কথাগুলো বলেই হাসতে লাগলো। আরাফের আব্বু সজোরে থাপ্পড় মেরে বলল, চুপ, পাগলের মতো হাসবি না। একটা কথা শুনতে চাই না, যা তো রুমে যা। রুমে যাব? আমার কথা কবে বা শুনছেন? কিন্তু আপনি আমার সাথে আজ যা করলেন, আমি কখনোই এই দিনের কথা ভুলব না। আপনি বাবা হয়ে আপনি আমার সুখ সহ্য করতে পারেন না? আপনি জানতেন আমি একজনকে ভালোবাসি, সব জেনে আপনি ভাইয়ার সাথে তার বিয়ে দিলেন, আর আমাকে আজ জোর করে বিয়ে করিয়ে দিলেন। তুলি নিজের ইচ্ছায় রাফিকে বিয়ে করেছে, এখানে আমি কিছুই করি নাই। তুলি রাফি একে অপরকে ভালোবাসে আগে থেকেই। প্লিজ মিথ্যা বলেন না। মিথ্যা শুনতে শুনতে আমি ক্লান্ত। আরাফ কথাগুলো বলে চলে গেল। আরাফ সোজা নিজের রুমে চলে গেল। আরাফ রুমে প্রবেশ করতেই ইনায়া সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে মেনে নিতে পারেন নাই, তাই না? আমি আপনার কথাগুলো শুনেছি। আপনি চিৎকার করে বলেছিলেন এই বিয়ে করবেন না, কিন্তু জোর করে আপনাকে আমার সাথে বিয়ে দিল। আমি এই বিয়ে করতে চাই নাই। এখানে আমার আব্বু আপনার আব্বুকে কথা দিয়েছিল, তার জন্য আমার সাথে আপনার বিয়ে দিল। আমাকে আপনি কেন বলছেন? আমি আপনার অনেক ছোট। আমাকে তুমি বলে ডাকতে পারেন। আর বিয়ের আগে মুহূর্তে যা হয়েছে ভুলে যান। আমার আপনার প্রতি কোনো রাগ অভিমান নাই। আমি ধর্ষিতা, আপনি কি জানেন? হ্যাঁ জানি। আমাকে দেখে আপনার ঘৃণা হচ্ছে, তাই না? আমি জানি আমার জন্য আপনাকে অনেক কিছু সহ্য করা লাগবে। ধর্ষিতা এখানে কি আপনার দোষ নাকি? আপনাকে তো তুলে নিয়ে গিয়ে যাই হোক, ওইসব ভেবে লাভ নাই। এখনকার মেয়েরা নিজের ইচ্ছে কত কিছু করে, আর সেখানে আপনি তো একটা পরিস্থিতির শিকার। আপনার সত্যি আমাকে নিয়ে ঘৃণা হচ্ছে না? আমার ফ্যামিলির কিছু মানুষ আমাকে দেখলে নাক সিটকায়, আর সেখানে আপনি আমার হাজবেন্ড হয়ে গেছেন। আমাকে প্রতিদিন সহ্য করা লাগবে আপনাকে, আর তার উপরে তো জোর করে বিয়ে করিয়েছে। ইনায়ের কথা শুনে আরাফ কিছুক্ষণ চুপ থেকে ওর পাশে বসলো। ইনায়া কিছুটা চমকে গেল। আরাফ ইনায়ের দিকে তাকিয়ে বলল, আপনার হাত ধরতে পারি কি? জি অবশ্যই, আমি আপনার ওয়াইফ, আমাকে ধরার সম্পূর্ণ অধিকার আপনার আছে। ধন্যবাদ। আরাফ ইনায়ের হাত নিজের হাতের ভিতরে নিয়ে বলল, শুনেন, আপনার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নাই। নিজেকে আমার সামনে ছোটভাবে তুলে ধরতে হবে না। আপনি নিজের ইচ্ছেই কোনো কিছু করেন নাই। ওইটা আপনার জন্য কালো রাত ছিল। আমি আপনার ব্যাপারে মোটামুটি জানি। ভাইয়ার সাথে যখন বিয়ের কথা চলল, তখন টুকটাক শুনছিলাম, সবাই কথা বলছিল। আপনি কি সত্যি মন থেকে বলছেন? হ্যাঁ, আমি মন থেকে বলছি। আপনি কি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন? ইনায়ের কথা শুনে আরাফ কিছুক্ষণ চুপ থাকলেই ওর চোখের সামনে কিছু দৃশ্য ভেসে উঠতে লাগলো। আরাফ ভাবতে লাগলো, ওই তো ভাইয়াকে বিয়ে করে নিয়েছে। আমি কেন শুধু শুধু এই মেয়েটার লাইফ নিয়ে খেলবো? বিয়ে যেহেতু হয়েছে, তার অধিকার তাকে দেওয়া আমার কর্তব্য। নিজের দুঃখ নিজের ভিতরে রাখা ভালো। নিজের কথা ভেবে অন্যজনের জীবন নষ্ট করার কোনো অধিকার আমার নাই। আরাফকে চুপ থেকে ভাবতে দেখে ইনায় বলল, স্ত্রী হিসেবে মেনে নিতে পারেন নাই, তাই না? না, তা না। আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। আপনি আমার বিয়ে করা বউ। আপনাকে মেনে কেন নিব না? আমি আপনাকে মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আমি তো ভাবছিলাম আপনি রেগে আমাকে অনেক কিছু বলবেন। মেনে নেওয়া তো দূরের কথা। আচ্ছা, আমরা কি আগে ফ্রেন্ড হতে পারি? ইনায় কথাগুলো বলে আরাফের দিকে হাত বাড়িয়ে দিল। আরাফ হাতের দিকে তাকিয়ে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, ওকে, আমি রাজি আপনার ফ্রেন্ড হতে। ধন্যবাদ। আপনি কোন ক্লাসে পড়েন? ইন্টারে। ও আচ্ছা, আমার 5 বছরের ছোট। আপনাকে আপনি বলছি, রাগ করেন না। আমার আসলে সবাইকে আপনি বলে ডাকার অভ্যাস। ও আচ্ছা, এই শুনেন, আমার অনেক ক্ষুধা লাগছে। আপনিও তো মনে হয় কিছু খান নাই। কি খাবেন বলেন, আমি নিয়ে আসি। ইনায়া পেটে হাত দিয়ে বলল, ক্ষুধা তো অনেক লেগেছে, বাট লজ্জায় কাউকে বলতেও পারছিলাম না। ক্ষুধা লেগে মাথা ঘুরতে শুরু করেছে। সরি,
কি খাবেন বলেন, আমি নিয়ে আসি। যা পান নিয়ে আসেন। ওকে, থাকেন। আরব রুম থেকে বের হয়ে গেল। আরব নিজে গিয়ে 2টা প্লেট খাবার নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। হুট করে সামনে তুলি আর রাফি পড়ল। আরব তুলিকে রাফির বাহু ধরে হাসতে দেখে আরাফের বুকের ভিতরে চিনচিন করে উঠল। রাফি বলে ওঠে, কিরে, এসব কার জন্য? আমাদের জন্য। যা, বাচ্চা মানুষ এসব ছাড়া কি আর কি বা জানোস? থাকছস তো মায়ের আঁচল ধরে। এই জন্যই তো এই বোকা চন্দ্রবিন্দুকে বাদ দিয়ে তোমাকে বিয়ে করলাম। একেবারে বোরিং একটা মানুষ। আমার তো ওই মেয়েটার জন্য মায়া লাগছে। এমন বোরিং ছেলের সাথে থাকবে কিভাবে? এই জান, চলো ছাদে যাই। তুলি রাফি হাসতে হাসতে চলে গেল। আরব রাগে কোটমোট করতে করতে চলে গেল। আরব রুমে গিয়ে স্বাভাবিক হয়ে টি টেবিলটা পা দিয়ে টেনে খাটের সামনে নিয়ে এসেছে। খাবারের প্লেটে রেখে বলো, আপনি পোশাক পরিবর্তন করে আছেন, এত ভারী পোশাক পরে কতক্ষণ থাকবেন? আপনি তাহলে খাওয়া দাওয়া শুরু করবেন নাকি? আমার জন্য অপেক্ষা করবেন? আচ্ছা, আপনার ক্ষুধা লাগছে, আপনি খেয়ে নেন। ইনের কথাগুলো বলে লাগেজ থেকে শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। আরব খাটের উপরে বসে অপেক্ষা করতে লাগলো। ইনায় ফ্রেশ হয়ে গিয়ে শাড়ি খুলে সব দরজা কিছুটা খুলে হাত দিয়ে শাড়ি দিয়ে বলো, শাড়িটা অনেক ভারী, এখানে কোথায় রাখবো বুঝতে পারছি না। আরব ইনায়ের ফর্সা হাত দেখে নিজের ভিতরে অন্যরকম ফিলিংস হতে লাগলো। আরব নিজেকে সামলে নিয়ে শাড়ির ব্লাউজ নিয়ে নিল। ইনায় ধন্যবাদ দিল। আরব শাড়িটা সোফার উপরে সরিয়ে দিল। ইনায় শাড়ি পরিবর্তন করে আসলো। আরবকে দেখে বলো, কি ব্যাপার, খেতে বসেন নাই কেন? একা খাইতে মন চাচ্ছে না, একসাথে খাই। ইনায়া খুশি হয়ে গেল। ইনায়া আরব দুজন বসে খাবার খেতে লাগলো। আরব খাবার খেতে গিয়ে গলায় আটকে গেল। ইনায়া তাড়াতাড়ি করে পানি ঢেলে দিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এত কি ভাবেন? খাওয়ার সময় এত ভাবা লাগে না, ভাবতে গেলে বিষম খেতে হয়। ধন্যবাদ পানি দেওয়ার জন্য। খান আস্তে। আরব খাবার খেতে লাগলো আর ভাবতে লাগলো, তাহলে তুলি, আমার সাথে তুই নাটক করলি? আমার জীবনটা কি সবার নাটক দেখার জন্য হয়েছে নাকি? আমাকে বোকা চন্দ্রবিন্দু ভেবে ভাইয়াকে বিয়ে করছস না? দেখ আমার বউকে আমি কতটা ভালোবাসি, এত ভালোবাসবো তুই যেন জ্বলে পুড়ে যাস। আরব কথাগুলো ভাবতে ভাবতে খাওয়া শেষ করলো। ইনায়া খাওয়া শেষ করে বলো, উফ, এখন অনেকটা ভালো লাগছে। বিয়ে টেনশনে খাওয়া দাওয়া ভুলে গেছিলাম। গতকাল বিকেলে খাইছিলাম আর এখন খাইলাম। কি বলেন? গতকাল বিকালে খাইছিলেন? সারাদিন না খেয়ে? আল্লাহ। আচ্ছা, আমি কি এইসব রেখে আসবো? মানে আমার শরম লাগছে, নতুন নতুন তো। আরে আপনাকে যেতে হবে না, আমি রেখে আসছি। আপনার যা প্রয়োজন হবে আমাকে বলবেন। আপনি আমার কাছে কখনোই লজ্জা পাবেন না, ঠিক আছে? ঠিক আছে, আসলে আমি ছোটবেলা থেকে মানুষজনের সাথে কম মিশেছি তো, ছোট থেকে একটু লজ্জা বেশি পাই। লজ্জা পাওয়া ভালো, বাট অন্যদিকে আবার লজ্জা পাবে না তো। আরব দুষ্টুমি করে কথাগুলো বলে। ইনায়া লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আরব ফিক করে হেসে দিয়ে বলল, আমি এইসব রেখে আছি। আর হ্যাঁ, ঘুম পেলে ঘুমিয়ে যেতে পারেন। আপনার কাছে 3টা অপশন। 1, ঘুম ধরলে ঘুমিয়ে যেতে পারেন। 2, যদি বলেন মানে বুঝতে পেরেছেন, মুখে প্রকাশ করলাম না। আর 3 নাম্বার, যদি বলেন একে অপরকে আরো ভালো করে বুঝি, সময় দরকার, তাহলে আমাকে বলতে পারেন। আমি আপনাকে জোর করব না, আপনি নিজে থেকে অনুমতি দিলে আমি আপনার কাছে যাব। আরফের কথা শুনে ইনায়া লজ্জায় নিচের দিকে তাকিয়ে বলো, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করতে পারেন, আমি আপনাকে বাধা দিব না। আপনি কি প্রস্তুত নাকি? বিয়ে যেহেতু আমি মানি আর না মানি, স্বামী তার অধিকার বুঝে নিবেই, তাই আগেই প্রস্তুত করে নিয়েছি। বাট ভয় লাগছে। ও আচ্ছা, বাট আমি জোর করে কিছু করতে চাই না। আপনার যদি ভয় লাগে কিছুদিন সময় নিতে পারেন। আপনি রেখে আসেন। ওকে, থাকেন। আরব নিচে প্লেট রেখে উপরে চলে গেল। আরব রুমে যেতে ইনায়াকে দেখে থমকে গেল। ইনায়া আরবকে দেখে পায়ের উপর থেকে কিছুটা কাপড় সরিয়ে নিল। পেটের কাছ থেকে শাড়ি কিছুটা সরিয়ে দিল। আরব মুখে হাসি ফুটে উঠল। আরব দরজা লাগিয়ে দিয়ে ইনায়ের দিকে এগিয়ে যেতে লাগলো। আরাফ ইনায়ের অনেকটা কাছে গেলে ইনায়া চোখ বন্ধ করে নিল।
আরব দুষ্টুমি করে সাইডে শুয়ে পড়ল। ইনে চোখ খুলে দেখে আয়ন পাশে শুয়ে আছে। ইনেয়া আরফের দিকে ঘেঁষে শুয়ে পড়ল। আরব যতটা পিছিয়ে যেতে লাগলো, ইনে ততটাই ওর দিকে যেতে লাগলো। ইনে বিরক্ত হয়ে বলে, আমাকে দেখে কি আপনার পছন্দ হয় নাই নাকি? ইনের কথাগুলো বলে আরাফের দিকে তাকালো। ইনায়ের মুখের ভঙ্গি দেখে আরাফ ফিক করে হেসে দিয়ে সোজা ইনায়ের 2 হাত খাটের সাথে চেপে ধরে বুকে কিস করতে করতে বলল, বউকে আবার কার পছন্দ হয় না? আমার বিয়ে করা বউ যেহেতু, তার মানে আমার কাছে আমার বউ বিশ্ব সুন্দরী আমার চোখে। পাম কম দেন। পাম মনে হইলে কিছু করার নাই, যাই মনে করার করো, আদর তো করে নেই। আরফ কথাটা ইনায়ের উপরে ঝাঁপিয়ে পড়ল। ইনায় আরফের সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। অনেকক্ষণ আদর করে দুজন ক্লান্ত হয়ে গেল। ইনায়া আরফের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আরফ ইনায়ের মুখের দিকে তাকিয়ে কপালে চুমু দিয়ে বলল, বেশি ব্যথা পাইছো? সমস্যা নাই, ঘুমাও। আপনিও ঘুমান। আপনি বলে কেমন যেন লাগে, তুমি করে বলো। আমি তো তুমি করে বলছি। আচ্ছা, চেষ্টা করব। আরফ ইনায়ের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো ইনায়ের ভেজা চুলের পানি মুখে পড়তে। আরফ চোখ খুলতে দেখে ইনায়া দুষ্টুমি করে চুলের পানি দিয়ে সুরসুরি দিতে লাগলো। আরফকে দেখে জিহবাই কামড় দিয়ে দৌড়ে পালাতে যাবে। আরফ দুষ্টুমি হাসি দিয়ে টান দিয়ে বুকের উপরে ফেলে শক্ত করে ধরে। মুখের ওপর থেকে চুল সরিয়ে দিয়ে ছোটের দিকে এগিয়ে যাবে। সাথে সাথে ইনায়ের ফোন বেজে উঠলো। ইনে আরফের মুখে আঙুল দিয়ে কল রিসিভ করতে আরফ ভ্রুকুচকে তাকিয়ে থাকতে লাগলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঘর থেকে বের হওয়ার লাগবে না, কখন এসেছি, নিচে আসো। ভাইয়া আপনি এসেছেন? ওয়েট, আমি আসছি। ইনের কল কেটে দিয়ে দৌড়ে যেতে নিলে আরব ভ্রুকুচকে তাকিয়ে দেখতে লাগলো। আরব বলে ওঠে, কিসনা দিয়ে চলে গেল, পরে দেখাবো মজা। আরব খাট থেকে নেবে আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আরব গোসল করে বের হলে দেখে ইনায়ের বড় বোন দুলাভাই। ইনায় আরবকে দেখে বলল, আরাফ আমার বড় আপু আর দুলা ভাই। আসসালামু আলাইকুম দুলা ভাই, আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি এইগুলো মেলে দিয়ে আসি। তুমি কেন ধুতে গেছো? রেখে দিতে পারলে না, আমি ধুয়ে দিতাম। আপু ভাইয়াকে সময় দাও। আরব বারান্দায় শার্ট প্যান্ট মেলে দিয়ে রুমে প্রবেশ করতে ইনায় বলে উঠল, নিচে নানু দাদু এসেছে, দেখা করে আসো। আচ্ছা তাহলে আপনারা থাকেন, আমি নিচে যাই। আমরা যাবো, চলো। চারজন একসাথে যেতে লাগলো। আর পেছন থেকে ইনায়ের শাড়ির আঁচল ধরে পিছনে ঘুরে তাকাতে ইনায়ের ভ্রুকুচকে তাকালো। তামিম ইনায়ের সাথে কথা বলতে বলতে পিছনে তাকাতে দুজন লজ্জা পেয়ে গেল। আরব তাড়াতাড়ি করে ছেড়ে দিল। তামিম মিটিমিটি হাসলে ইনায়ের বোন পিছনে তাকাতে ইনায়া আরফকে লজ্জা পেতে দেখে আরব সবার আগে গিয়ে সিঁড়ি থেকে নামতে লাগলো। আরফ নিচে গিয়ে ওর নানা দাদাকে সালাম দিয়ে কথা বলতে লাগলো। ইনায় রান্নাঘরে চলে গেল। আরফের আম্মু বলল, বৌমা আবার এসেছো? যাও বলছি। আম্মু এমন কেন করছেন? একা একা করবেন, আমি সাহায্য করলে কি হবে? এখন আমি করে নিতে পারবো, চা বানানো তো, আর তেমন কিছু না তো। আম্মু আপনি জানতো আমি বানাই। এত মানুষকে দিতে দিতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এখন এখান থেকে যাও, পরে যখন সবাই চলে যাবে তখন করো, এখন যাও। আপনি একা করবেন, আমি বসে থাকবো? এটা হয় না। ইনায়া জোর করে কাজ করতে লাগলো। আরফের আম্মু হাসি দিয়ে বলল, পাগলি মেয়ে। আরফের আম্মুর সাথে চা বানাতে লাগলো। কাজের লোকদের ডাক দিয়ে দিল। কাজের মেয়েরা খুশি হয়ে সবাইকে দিতে লাগলো আর বলতে লাগলো, নতুন বউ বানিয়েছে। আরব ভাইয়া আপনার বউয়ের হাতে চা খেয়ে দেখেন। আরব অবাক হয়ে হাতে নিল। সবাই চা খেয়ে প্রশংসা করতে লাগলো। রাফি তুলির দিকে তাকিয়ে আছে। তুলি রাগে জ্বলতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে, না জানে কি কচু বানাইছে। তুলি মুখে দিল। তুলি মনে মনে বলতে লাগলো, না ভালোই আছে, চাটা মজা আছে। তুলি খেতে লাগলো। আরব মুখে দিয়ে মনে মনে বলতে লাগলো, বাহ, আমার বউ তো অনেক ভালো চা বানায়। আরফ উঠে রান্নাঘরে গেল। আরফকে দেখে আরফের আম্মু বলল, কিছু বলবি? না মানে সাহায্য করতে আসলাম তোমাকে। আরফের আম্মু ফুকুচকে তাকালো। আরফিনের পাশে দাঁড়াতে যাবে, সাথে সাথে আরফের আম্মু বলল, বৌমা রুমে যাও, অনেক কাজ করছো। আম্মু আর তো কিছু কাপ চা বানাতে হবে। আম্মু যেতে বলছে, চলো।
আরাফের কথা শুনে ইনায়া লজ্জায় লাল হয়ে গেল। আরাফের আম্মু মিটি মিটি হাসতে লাগলো। ইনায়াকে ধাক্কা দিলে আরাফ ধরে ফেল। ইনায়া লজ্জায় সরিয়ে দিয়ে বলল, আপনি এখন থেকে যাবেন নাকি গরম পানি দিব? এই না না, কি বলো? ইনায়া পানি নিতে যাবে, আরাফ দৌড়ে চলে গেল। দুজন হাসতে লাগলো। আরাফের আম্মু বলল, আমার ছেলেটা তোমাকে পছন্দ করেছে, এতেই আলহামদুলিল্লাহ। আমি তো অনেক ভয়েই ছিলাম। ওর রাগ উঠে গেলে ও নিজেকে কন্ট্রোল করতে পারে না। আমি অনেক ভয়ে ছিলাম। আমিও ভাবছিলাম, বাট আমার উপরে কোনো রাগ দেখায় নাই। শুনে ভালো লাগছে। শোনো মা, আমার ছেলেকে ভালো রেখো। আমি মা হিসাবে তাকে কখনোই ভালো রাখতে পারি নাই। মা হয়ে ভালো রাখতে পারেন নাই মানে? তুমি এখানে থাকলে আস্তে আস্তে সব বুঝতে পারবে। আচ্ছা বাদ দাও, যাও। না থাক, সমস্যা নাই। ইনায়া ও রায়ানের আম্মুর সাথে কাজ শেষ করে সবার সাথে বসে কথা বলতে লাগলো। বিকেলের দিকে ইনায়া আরাফ রেডি হয়ে সবার সাথে চলে গেল। আরাফ বাসার ভিতরে প্রবেশ করে সবাইকে সালাম দিতে লাগলো। সবার সাথে কুশল বিনিময় করলে পিছন থেকে হঠাৎ করে কণ্ঠ আসলো। আপু, সবাই পিছনে তাকালো। তুলি দৌড়ে এসেছে। ইনায়া আর ওদের বড় বোনকে জড়িয়ে ছিল। আরাফ ইভাকে দেখে চমকে গেল। ইভা আরাফকে দেখে দুজনকে ছেড়ে বলল, তুমি এখানে? তোমার সাহস কি করে হয় এখানে আসার? ইভা, হাসছেটা কি? আপু, ওই আমার পরিচিত। আরাফ, এখান থেকে চলে যাও। আমি চাচ্ছি না কোনো ঝামেলা করতে। তুমি এখান থেকে চলে যাও। ওই শালিকা, কি বলো? নতুন দুলাভাইকে বের করে দিবে? মানে? আমি এই বাড়ির জামাই। আরাফের কথা শুনে ইভা থমকে গেল। ইনায়ের দিকে তাকিয়ে বলো, আপু, ওই তোমার হাজবেন্ড, কিন্তু আমাকে যে ছবি দিয়েছিলে অন্য কারো? ওর সাথে তোর কোনো শত্রুতা আছে নাকি? না, কিছু না, বাট মিস্টার দুলাভাই, আমি চিটে গেছি। ইভা হাসতে হাসতে চলে যেতে নিল। আর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, পাগলের সুখ মনে মনে। আরাফের কথা শুনে ইভারিকে পিছনে তাকালো। ইভারিকে আঙুল তুলে বলল, মিস্টার দুলাভাই সম্মানের সাথে এখানে এসেছেন, সম্মানের সাথে যাবেন। আমাকে রাগানোর চেষ্টা করেন না, কপালে দুঃখ আছে। বাচ্চাদের সাথে তর্ক করার ইচ্ছে নাই। কি? আমি বাচ্চা? ইভা রেগে আসতে যাবে। ইনায়ের আম্মু হাত ধরে বলল, থাপ্পড় খেতে না চাইলে এখান থেকে যা। ইয়া না, জামাইকে নিয়ে যা। আরাফ ইনায়ের সাথে রুমে চলে গেল। ইনায় আরাফের দিকে তাকিয়ে বলল, আমার বোনকে আপনি আগে থেকে চেনেন, আপনার সাথে কোনো ঝামেলা হয়েছিল নাকি ওর? তেমন কিছু না। আগে কাছে আসো, সারাদিনে একটা কিস দাও নাই। আরব কথাগুলো বলে ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আসলে ইনায় লজ্জা পেয়ে গেল। আরব কোমর ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। ইনায় আরাফের মাথার পেছনে ধরে খামচে ধরল চুল। 3 মিনিট পর ইনায় মুখ সরিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আর একটু হলে দম বন্ধ হয়ে যেত। সরি, এত মজা লাগলো, আর একটু খাই। দূর সরো। আচ্ছা শোনো, ফ্রেশ হয়ে নাও। না, তোমাকে জড়িয়ে ধরে থাকি আর কিছুক্ষণ। আরফ ইনায়ের কোমর ধরে জড়িয়ে ধরে থাকলো। ইনায় আরফের সাথে দুষ্টুমি করতে লাগলো। আরফকে কত দিলে আরফ ছেড়ে দিয়ে বলল, ফাজিল। ইনায় ভেঙচি দিয়ে বারান্দায় চলে গেল। আরফ ইনায়ের দিকে তাকিয়ে হেসে দিয়ে লাগেজ থেকে শার্ট প্যান্ট বের করে অশ্রমে চলে গেল। আরফ পোশাক চেঞ্জ করে বের হলে ইনায় বলে উঠল, একদম ধরবে না, আমি ওয়াশরুমে যাব। ওকে যাও, ধরবো না। ইনায় আরফের কথা বিশ্বাস করে আলমারি থেকে 3 পিস বের করতে যাবে, সাথে সাথে আরফ পিছন থেকে জড়িয়ে ধরল। ইনায় চোখটা বন্ধ করে সামনের দিকে ঘুরে আরফের দিকে তাকিয়ে বলল, ফাজিল, তুমি না বলে ধরবে না। আরফ আরও শক্ত করে ইনায়কে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, তোমাকে ধরতে না করছো, বাট আমি তো আমার বউকে ধরতে না করো নাই। ওরে বাটপার, ওরে দেখাচ্ছি মজা। মজা দেখাতে হবে না, কিস করলে চলবে। ইনায় আরফের কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। আরফ কিস করতে যাবে, সাথে সাথে কেউ নক করলো। সাথে সাথে আরফ ইনায়কে ছেড়ে দিলে ইনায় খিলখিল করে হাসতে লাগলো। আরফ দরজার দিকে তাকালে দেখে কেউ নেই। ইনায়ের দিকে তাকাতে দেখে ওই আলমারিতে নক করার শব্দ আসছে। আরফ ইনায়কে ধরতে যাবে, সাথে সাথে ইনায় দৌড়ে চলে গেল অশ্রমে। আরফ মাথায় হাত দিয়ে বলল, বের হও, তখন দেখাবো মজা। ইনায় ভেঙচি দিয়ে দরজা লাগিয়ে দিয়ে হাসতে লাগলো। আরফ খাটে বসে ওর ফোন বের করলো। গ্রুপে গেলে আরফের চোখ ছানা বড়া হয়ে গেল। আরফ রাগে হাত মুঠো করে দিল। তখনই দরজা নক হলে দেখে ইভা। আরফ রেগে বলল, এমন কেন করলি?
সবাইকে কেন জানালি? ভালো কাজ করছি, তোকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম। আমি তোকে এই বাড়ির জামাই করবই, বাট আমি পাই নাই তো কি হয়েছে? আমার বোনের জামাই তো হয়ে এই বাসায় এসেছো। তোর সকল দিমাগ আমি ভেঙে ফেলছি। আমার বোনকে তো ধন্যবাদ দেওয়া দরকার, আমার কাজ সহজে করে দিয়েছে। তুই আসলে মাথা মোটা মেয়ে, বুঝতে পারছস? যেভাবে গ্রুপে বলছস এভাবে তুই নিজেই ছোট হয়ে গেছস। দেখ গা, তোকে নিয়ে সবাই ট্রল করবে যদি সবাই দেখে। কিসের ট্রোল করবে? আমি তোকে চ্যালেঞ্জ দিয়ে ওই কলেজ ছেড়ে অন্য কলেজে চলে গেছিলাম। এর মানে এই না যে তোকে আমি ছেড়ে দিব। এবার তো এসেছিলাম মাস্টার প্ল্যান নিয়ে, তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম। বাট যাই হোক, আমার বোনের জামাই হয়ে গেছিস, তাই নিজেকে কন্ট্রোল করে নিলাম। তাও এইটা ভালো লাগছে, ওই তুলির জামাই তো আর না, যার জন্য তুই আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট করেছিলি, আমাকে অপমান করেছিলি। ইভার কথা শুনে আরব কিছু বলল না। ইনায়া ওনা ঠিক করতে করতে বের হয়ে বলতে লাগলো, দেখো এখন একদম আমাকে ধরবে না, বাইরে যেতে হবে। সবার সাথে অনেক বছর পর দেখা, প্লিজ দুষ্টুমি আর করবে না। ইনায়া কথাগুলো বলে আয়নের দিকে তাকাতে ইভাকে দেখে ভেবাচাকা খেয়ে গেল। ইনায়া বলে উঠল, বুনু কখন আসলি? এই তো কেবল আপু তোদের সবাইকে ডাকে, ছাদে সবাই আড্ডা দিচ্ছে, চল। ওকে চল, তুমিও চলো, সবার সাথে থাকলে ভালো লাগবে। আরব ইনায়া ছাদে চলে গেল। সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। 2 দিন পর আরব মসজিদ থেকে নামাজ পড়ে বাসার ভিতরে ঢুকতেই আরফের আব্বু বলল, আরাফ বাজারে যা, বাজার করে নিয়ে আয়। বোমা লিস্ট দিচ্ছে, সব কিনে নিয়ে আয়। ইনায়া আরফের হাতে লিস্ট দিলে আরব ঝুকুচকে তাকিয়ে বলল, আপনি লিস্ট করলেন ম্যাম? জি স্যার, যান এগুলো নিয়ে আসেন। আপনি যদি না পারেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। তাই নাকি? জি আব্বু, আমি কি আরাফের সাথে যেতে পারি? একা একা অতগুলো জিনিস আনতে পারবে না। সমস্যা নাই, ওই নিয়ে আসতে পারবে। আর তোমাকে যাওয়া লাগবে। রাফি তুই যা, বসে না থেকে। আমার ছেলে কেন যাবে? ও বউয়ের সাথে আছে, থাক। ওকে কেন যেতে হবে? নতুন বিয়ে করেছে এসব করার জন্য নাকি? আচ্ছা ইয়ান, তুই একা যা। ইনে অবাক হয়ে তাকালো। আরব ইনায়ের গালে হাত রেখে বলল, থাকো যাই। রাফি তুলি মুখ ভেঙচে দিল। ইনায়া আয়ানের আম্মুর কাছে গিয়ে বসলো। আরফের আম্মু বলল, কিছু বলবে? এভাবে তাকিয়ে আছো যে? না। ইনায়া এখানে এসেছে রান্না বান্না করতে। ইনায়া এখানে এসেছে রান্না বান্না শুরু করে দিয়েছো। তোমার আব্বু জানলে কি রেগে যেতে পারে। তোমার এসব করার দরকার নেই। সমস্যা নাই, আব্বু জানে আমি রান্না করতে ভালোবাসি, আর সবাইকে রান্না করে খাওয়াতে আমার ভালো লাগে। মাশাআল্লাহ, আমি তো ভাগ্যবতী দেখছি। আমার সুন্দরী একটা বৌমা পেয়েছি, সাথে রূপবতী যেমন গুণবতীও তেমন। আরফের আম্মু নদীর কপালে চুমু দিল। আরফের সৎমা মুখ ভেঙচে দিল। তুলির কাছে এসে বলল, বৌমা, তোমার যখন যা প্রয়োজন আমাকে বলবে। এসব ছোটখাটো কাজ তোমাকে করতে হবে না। রান্নাঘরে একদম যাবে না, হাতগুলো নষ্ট হয়ে যাবে। ওকে আম্মু, লাভ ইউ। তুলি সৎমাকে জড়িয়ে ধরল। ইনায়া আয়নের আম্মুর দিকে না তাকিয়ে দেখার ভান করে কথা বলতে লাগলো। 1 ঘন্টা পর আরব বাজার করে ফিরে আসলো। ইনায়া দরজা খুলে আরাফের মুখে গলার ঘামাচল দিয়ে মুছে দিতে লাগলো। আরফ রাফি আর চোখে দেখতে লাগলো। আরফ হাসি মুখে বলল, পকেটে হাত দাও। কোন পকেটে? প্যান্টের ডান পকেটে। ইনায়া হাত দিলে চকলেট পেল। ইনায়া বলল, এটা কার জন্য? আমার এখানে বউ কয়টা? আমি শুধু। তাহলে চকলেট কার? আমার। বোকা মেয়ে, সর এগুলো রেখে আসি। হ্যাঁ দাও, আমার কাছে একটা ব্যাগ। থাক মহারানী, আপনি সরেন, ভারী এইগুলো। আরফ ইনায়ের বাঁশ কাটিয়ে রান্নাঘরে গেল। সবকিছু রেখে দিল। ইনায় আসলে আরব ছোটে হুট করে কিস করে দিল। ইনায় লজ্জায় মরতে যাবে। আরব টান দিয়ে কোমর ধরে নিজের কাছে নিয়ে এসে আবার কিস করতে যাবে, তখনই তুলি চলে আসলো। আরব কিস করে বলল, বউ থাকো, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাকে সাহায্য করব। তোকে করতে হবে না, আমি আছি। পড়তে বসে কা, বিয়ে করে তো পড়ার কাছেও যাস নাই। আচ্ছা। আরব চলে গেল। তুলি মনে মনে বলতে লাগলো, এই বলদ এত রোমান্টিক, কেয়ারিং বলদকে, এই বলদ এত রোমান্টিক কেয়ারিং বলদকে দেখে তো বোঝাই যাইতো না। একটা মেয়ে স্বামীর ভালোবাসা কেয়ারিং না পেলে তো এত খুশি থাকে না। এই মেয়ের হাব ভাব থেকে বোঝা যায়
আরাফ কতটা ভালো লাগছে। স্বামী ভালোবাসলে সব মেয়েদের অন্য লেভেলের পাওয়ার কাজ করে। তুলি নদীকে দেখে ভাবতে ভাবতে চলে গেল। রাফির পাশে বসলে রাফি বলল, দেখছো স্বামী বাসায় আসলে কেমন ব্যবহার করতে হয়। আমি একটু বাহির থেকে আসলে তো তুমি হাজার প্রশ্ন শুরু করে দাও। নিজে আগে ভালো হও। আরাফ তোমার মতো অকারণে বন্ধুদের সাথে ঘুরতে চায় না। অকারণে বউকে সময় না দিয়ে রাত 12টায় বাসায় ফেরে না। আরাফের বন্ধুর সংখ্যার থেকে তোমার কিন্তু বেশি না। আরাফের সাথে আমার তুলনা করবে না বলে দিলাম। তাহলে আমার তুলনা ওই মেয়ের সাথে করবে না? তুলি রেগে চলে গেল। আরব রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলো। আরব রান্নাঘরে গিয়ে বলল, আমি মরিচ পেঁয়াজ কেটে দেই, তাড়াতাড়ি কাজ এগিয়ে যাবে। আরফের আম্মু ফ্রুকুচকে তাকালো। ইনায়া বলল, দরকার নাই। তুমি চা খাবে নাকি বানিয়ে দেব? না, চা খাবো না। আরে কেটে দেই না। বড় আম্মু তো করছে, তুমি যাও তো। তাই কি আমি অন্য কাজ করি তাহলে? তাও মুরগি কেটে দেই, আমি পারি। ফাজিল যাবে এখান থেকে? আচ্ছা ওকে দাও, ও ভালো কাটতে পারে। না, আমার জামাই কেন এসব করবে? ওর বউ থাকতে এখন থেকে যাও, না হইলে ওয়েট, মরিচের পানি খাওয়াবো। ইনায়া মরিচ বাটার পানি দিতে যাবে, আরব দৌড়ে বের হয়ে গেল। ইনায়া আরাফের আম্মু আর আরাফের চাচি হাসতে লাগলো। আয়নের সৎমা হাসি আসলেও হাসলো না। চাচি বলে উঠল, এই ছেলে এত বউ পাগলা হবে আগে তো বুঝতে পারিনি। দোয়া করি মা, তোরা সারা জীবন এমন থাক। দোয়া করেন ছোট আম্মু। ইনায়া সবার সাথে কথা বলতে লাগলো আর কাজ করতে লাগলো। আরাফ মাঝে মাঝে রান্নাঘরের দিকে একটা করে বাহিনা করে যেতে লাগলো আর আসতে লাগলো। আরাফের আব্বু ধমক দিয়ে বলল, কি হচ্ছে এসব? বারবার রান্নাঘরে যাচ্ছিস আর আসছিস কেন? দরকার পড়েছে তাই। কিসের দরকার? অনেক দরকার পড়ছে, বলা যাবে না। তুই কি পাগল হয়ে যাচ্ছিস নাকি? যা এখান থেকে, বারবার রান্নাঘরে যাস। বিয়ে কি আর কেউ করে নাই নাকি? আরব কিছু না বলেই চলে গেল। আরব পড়তে বসলো রুমে গিয়ে। পরে মনোযোগ আসলো না। আরব অনেক কষ্টে পড়া শেষ করলো। আরফের ফোন বেজে উঠলে আরব ওর বন্ধুদের সাথে কথা বলতে লাগলো। হঠাৎ করে ইনায়ের রুমে আসলে আরব ফোন কেটে দিয়ে ইনায়ের হাত খোপ করে ধরে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, আহ, কি শান্তি। ইনায়া হাসি দিয়ে বুকে কয়েকটা কিল ঘষি দিয়ে বলল, ফাজিল সবার সামনে এভাবে লজ্জায় ফেলে দিলে। রান্না করতে গেছি, তাও জ্বালায়। কথা বন্ধ করো না, তাই না? যাক বাবা, কি এমন জ্বালাতন করলাম? আমার বউটাকে একটু দেখতে যাচ্ছিলাম। আমি তো আর সবার সামনে জড়িয়েও ধরি নাই, কিসও করি নাই। আমি শুধু এক পলক দেখতে গেছিলাম। হয়েছে, ছাড়েন, রান্না হয়ে গেছে। আপনি নিচে যান, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। তোমার কি ক্ষুধা লাগছে? অল্প লাগছে। আচ্ছা তাহলে ছেড়ে দিলাম, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। আমি নিচে গিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। আরব ছেড়ে দিলে ইনায়া হুট করে গালে কিস করে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আরব হেসে চলে গেল। আরব নিচে গেলে আরাফের আম্মু বলল, আরাফ খেতে বসে। ইনায়া আসুক, একসাথে বসবো, তোমরা খাও। কলেজে যাবি না নাকি? যাব, এখনো সময় আছে। আচ্ছা। আরব সোফায় বসে থেকে ইনায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। ইনায় নিচে নেবে বলল, কি ব্যাপার, এখানে বসে আছো কেন? খাওয়া বাদ দিয়ে? বউ ছাড়া সে খাবে না। আসো দুজনেই বসে পড়ো। ছোট আম্মু, কান মুলে দিতে পারবেন? কার? ওই যে ফাজিলটার। না থাক, বিয়ে শাদী করেছে, ছেলে এখন আমার বড় হয়ে গেছে। চাচি কথাগুলো বলে হাসতে লাগলো। আরব লজ্জা পেয়ে গেল। আরব ইনায়ের সাথে বসলো। খাবার দিলে আরব খেতে লাগলো। আরফের আব্বু বলে উঠল, আরাফ কলেজে যেতে হবে না, তুই তো চাচ্চুর বাসায় যা খেয়ে। কেন? একটা ফাইল নিয়ে যাবি আর স্বপ্নাকে নিয়ে আসবি। ফাইলটা খুব গুরুত্বপূর্ণ। তোর চাচ্চু ভালোভাবে বুঝিয়ে দিয়ে আসবে চাচ্চুকে, আমি যেভাবে বুঝিয়ে বলবো। আচ্ছা। তোর চাচিকে বলবি বাসায় যেন আর কোনোদিন না আসে। আচ্ছা। এই ফাজিল, আবার কি করলাম? চাচ্চুকে বলবে বাসায় আসতে। কথা বোঝে না নাকি? দুষ্ট মেয়ে, মাইর দেব। সবাই হেসে দিল। ইনায়ের সবার সাথে কথা বলতে লাগলো আর খাবার খেতে লাগলো। সবাই আরফ ইনায়ের হাসি দেখতে লাগলো আর খেতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, মাশাআল্লাহ। আরাফ
আসার সময় আমার বন্ধুর কাছ থেকে একটা পার্সেল নিয়ে আসিস। ওইদিকে যাব না। ওইদিকে যাবি না মানে? তোকে বলছি ওইদিকে গিয়ে নিয়ে আসবি, না হলে বাইক নিয়ে কোথাও যেতে পারবি না। আমার বাইক গাড়িতে হাতও দিব না। ওইটা তো আব্বু আমাকে দিল, তোমার গাড়ি কিভাবে হইল? ভুলে যাবি না, ওইটা আগে আমার বাইক ছিল, এখনো আমি ওইটার মালিক। আর আমি তোকে চালাতে দিয়েছি, একেবারে দিয়ে দেই নাই। এই চুপ কর। আর এই তুই পার্সেলটা নিয়ে এসেছে দিলে সমস্যা কোথায়? আব্বু, আমি ও জানি আবার কেন যাব বুঝতে পারছি না। আমি যাব ওই রাস্তায়, সেখানে আবার পিছিয়ে এসেছে। ওইদিকে কেন যাব? আমার কি কাজ নাই? রাফির আগে আরাফের গালে সজোরে থাপ্পড় মেরে দিলে সবাই স্তব্ধ হয়ে গেল। রাফি রেগে বলল, তুই আব্বুর মুখে মুখে কথা বলস? বিয়ে করে নিজেকে কি ভাবা শুরু করছস? অনেক পাখনা গজাইছে তোর। আব্বু, তোমার ছেলেকে এইবার শুধু থাপ্পড় মারলাম, পরের বার হাত পা ভেঙে ফেলবো বলে দিলাম। আরাফ রাগে গ্লাস হাতে দিয়ে চাপ দিয়ে ধরে থাকতে গ্লাস শব্দ করে ভেঙে চুরমার হয়ে গেল। ইনে আরাফের হাত ছড়ে বলল, কি করলে এটা? আরাফের চোখগুলো লাল হয়ে গেল। সৎমা বলে উঠল, আমার পছন্দের গ্লাসটা ভেঙে ফেললি? কি শুরু করেছিস তুই? বড় ভাই একটু মারছে তাই বলে তুই ভেঙে ফেললি গ্লাস? তোর এত বড় সাহস, তুই বড় বড় করে তাকিয়ে থাকস? আরাফ ইনের হাত আস্তে করে সরিয়ে দিয়ে চেয়ার থেকে উঠে পড়ল। ইনে খাবার না খেয়ে উঠে যেতে নিবে, সাথে সাথে আব্বু বলে উঠল, ইনায় আম্মু, কোথায় যাচ্ছ? না খেয়ে এইভাবে উঠে চলে যাচ্ছ কেন? তুমি কি রাগ করেছো? আরে রাগ করো না, ওই ছোট মানুষ ভুল করলে শাসন তো করতে হবে। ওই লম্বা, শুধু ওর বয়স 17। এখন যদি ওকে শাসন না করি তাহলে আরো মাথায় উঠে যাবে, উল্টাপাল্টা কাজ করবে। আরাফের আব্বুর কথা শুনে রাগে ইনে রাফির গালে সজোরে থাপ্পড় মেরে দিল। সবাই স্তব্ধ হয়ে গেল। রাফি রেগে ইনাকে মারতে যাবে, সাথে সাথে ইনা এক হাত দিয়ে ওর হাতে ঘষি মেরে দিলে সাথে সাথে রাফি চিৎকার দিয়ে উঠল। তুলি এসে বলল, তোমার এত বড় সাহস, আমার জামাইয়ের গায়ে হাত তোলো? তুলি মারতে আসবে, সাথে সাথে ইনায় তুলির হাত ধরে চেয়ারে বসিয়ে দিল এক হাত দিয়ে। ইনায় রাফির থুতনি ধরে বলল, হাত ভেঙে ফেলে দিব, আর এই মুখ ভেঙে ফেলবো আমার স্বামীকে একটা বাজে কথা বললে। সাহস তো কম না, আমার সামনে আমার স্বামীর গায়ে হাত দেওয়ার সাহস কোথা থেকে পাইছস? তুই হয়তো আমাকে চিনতে পারস নাই, আস্তে আস্তে আমাকে চিনতে পারবি। ইনায়ের আবু সৎমা কিছু বলতে যাবে, সাথে সাথে ইনায় ছোট আঙুল দিয়ে চুপ থাকতে ইশারা করলো। সৎমা রেগে গেল, বলল, ধর্ষিতা মেয়ের এত বড় সাহস! এই তুমি কোন মেয়েকে ধরে আনছো? কত বড় বেয়াদব! এক্ষুনি ওর বাবাকে কল দাও। এই বেয়াদবকে এখনই এখান থেকে নিয়ে যাক। বিয়ে 2 দিন পার না হতেই এখন বড় ভাসুরের গায়ে হাত দিল। আমাদের চুপ থাকতে ইশারা করে। কাকে কল দিবেন? ইনের আগে টেবিলের সজোরে থাপ্পড় মারলে সবাই কেঁপে উঠল। আরবকে দেখে ইনের স্বাভাবিক হয়ে গেল। ইনে বলে উঠল, আরাফ, তোমার হাত তো কাজ কেথে আছে, এইভাবে কোথায় যাচ্ছ? দাঁড়াও। আব্বু, ফাইল দেন। ভাইয়ার কথায় রাগ করছো? বড় ভাইয়া হয় একটু শাসন করছে, রাগ করো না, উনি আমাদের গুরুজন হয়, মারতে পারে, এইভাবে রাগ করো না। ইনের কথা শুনে সবাই চমকে গেল। ইনের পিছনে তাকিয়ে ভিলেন মার্কা হাসি দিয়ে হাত ধুয়ে আরাফের কাছে এসে সোফায় বসিয়ে দিয়ে বলল, রাগ করো, তুমি এখানে বসো, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসি। বড় আম্মু, ফার্স্ট এড বক্স কোথায়? ইনের কথা শুনে সৎমা ভয়ে তোতলাতে তোতলাতে বলল, নিয়ে আসছি আমি। না আম্মু, আমাকে বললে আমি নিয়ে আসি। আপনি বড় মানুষ, আপনাকে কিভাবে কাজ দিই বলেন? ইনায়া লাগবে না। তুমি না খেয়ে হাত ধুয়ে ফেলে কেন? চুপ করে বসে থাকো। তুমি না খেয়ে থাকবে আর আমি খাবো, এটা হয়? আরে আমার না খেয়ে থাকার অভ্যাস আছে। চুপ করো। আরাফের সৎমা বলে দিলে ইনায় নিয়ে এসে আরাফের হাতে কাজগুলো তুলে দিতে লাগলো। আরাফ ব্যথায় কুকড়ে উঠতে লাগলো। ইনায় আরাফকে নিজের সাথে জড়িয়ে নিয়ে হাত নিয়ে এক এক কাজ ফেলে দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। আরাফ উঠে যেতে নেবে, তখনই ইনায় বলে ওঠে, বের হব না, আমি যখন বলবো তখন যাবে। বউয়ের কথা শুনবে না নাকি? তুমি বসো, আমি খাবার নিয়ে আসি, দুজন একসাথে খাবো। যদি তুমি উঠে যাও তাহলে আমি সারা দিনেও খাবো না। আচ্ছা যাও। ইনায়া চলে গেল। হাত ভালোভাবে ধুয়ে খাবার নিয়ে এসে আরাফকে খাইয়ে দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। আরাফের আম্মুর চোখে পানি চলে আসলো খুশিতে। আরাফের আম্মু ভাবতে লাগলো,
আমার সন্তানের জন্য পারফেক্ট একটা জীবন সঙ্গী দিয়েছেন আল্লাহ। আপনার কাছে হাজার হাজার শুকরিয়া। আরাফের খাওয়া শেষ হলে আরাফ বলল, আব্বু ফাইলটা কোথায়? রুমে আছে, আমি বের করে দিচ্ছি। কোথায় আছে বলেন, আমি নিয়ে যাচ্ছি। খাওয়া থেকে উঠতে হবে না। আরাফের আব্বু ভয়ে তাড়াতাড়ি করে গিয়ে ফাইল নিয়ে এসে আরাফকে দিয়ে বলল, বোমা, ওকে দিয়ে কি দিতে পাঠাবো? আরে আব্বু কি বলেন? আমার থেকে কেন অনুমতি নিচ্ছেন? যাও আরাফ। আরাফ ওর আব্বুর হাত থেকে ফাইল নিয়ে চলে গেল। ইনের সদর দরজা বন্ধ করে এসে হাসি দিয়ে বলল, এইভাবে আমাদের দিকে তাকিয়ে কেন ছিলেন? এখনো তাকিয়ে আছেন? এখনো কি সার্কাস চলছে? ইনের রাগী কণ্ঠ শুনি সবাই চমকে উঠল। তুলি বলে উঠল, কি ভয়ঙ্কর মেয়ে! আরাফের সামনে এক আর আমাদের সামনে আরেক। ও তাই বুঝি? মোর বড় যা, কান খুলে শুনে রাখো। আরাফের সাথে কেউ যদি অসম্মান করে তাহলে কপালে দুঃখ আছে। আমাকে ভদ্র মেয়ে যেভাবে দেখছো তেমন থাকতে দাও। এর থেকে বেশি বিগড়ে দিলে কিন্তু। বৌমা, বুঝে গেছি, তুমি যাও। এই তুলি, চুপ করে থাক। গুড। এখন খাওয়া শেষ করে প্লেটগুলো ধুয়ে তুলে ফেলবে। আপনি আর আপনার ছেলের বউ, আম্মু আর ছোট আম্মু যান রেস্ট নেন। ইনের কথা শুনে দুইজন চলে গেল। সৎমা কিছু বলতে চাইলেই ইনের আগে লোক নিয়ে তাকাতে চুপ হয়ে গেল। ইনের রুমে চলে গেল। ইনের রুমে গিয়ে খাটের উপরে বসতে লাগলো। আরাফের ছবি দেখে ইনের হাতে নিয়ে আরাফের ছবি দেখতে লাগলো। ইনের মুখে নিজের অজান্তে হাসি ফুটে উঠল। ইনে আরাফের ছবি দেখতে লাগলো উপর হয়ে শুয়ে থেকে। ইনের ছবির সাথে কথা বলতে লাগলো। দুষ্ট ছেলে, সুযোগ পেলে খালি দুষ্টুমি করার ধান্দায় থাকে। ইস, আমার বরটার ঠোঁটজোড়া কতটা আকর্ষণীয়, মনে হচ্ছে কামড় দিয়ে খেয়ে ফেলি। ইনে আরাফের ছবির সাথে কথা বলতে লাগলো। 2 ঘন্টা পর আরাফ বাসায় আসলো। বাসায় এসে রুমে ঢুকতে দেখে ইনে উপর হয়ে শুয়ে আছে। আরাফ আস্তে আস্তে গিয়ে ইনের পায়ের কাছে বসে। আস্তে আস্তে শাড়ির উপরের দিকে তুলতে লাগলো। ইনে চমকি মারতে যাবে, ঘুরে দেখে আরাফ। সাথে সাথে ইনে স্বাভাবিক হয়ে হাত নামিয়ে বলল, ফাজিল ছেলে, ভয় পেয়ে গেছিলাম। হি হি, শুয়ে থাকো, আমি তো কিছু করতাম না, শুধু একটু পায়ে সুরসুরি দিতাম। ইনে আরাফের কথা শুনি সোজা আরাফের কোলে বসে গলা জড়িয়ে ধরে গালে কিস করে বলল, মাই ডিয়ার হাজবেন্ড, আমার সুরসুরি তেমন নাই। তাই নাকি? দিব নাকি? না থাক। এতক্ষণ লাগলো কেন? স্বপ্নাকে নিয়ে আসতে লেট হয়েছে। পেতনি সাজতে গিয়ে সময় লাগিয়ে দিয়েছে। ও তাই? টুক কি ভাবি? স্বপ্নের কথা শুনি আরব তাড়াতাড়ি করে ইনাকে কোল থেকে নামিয়ে দিল। ইনায় লজ্জা পেয়ে দাঁড়িয়ে বলল, টুকি। ভাবি, আমি স্বপ্না, তোমার আদরের ননদিনী। মাশাল্লাহ, আমার ননদ তো অনেক কিউট। ধন্যবাদ ভাবি। থাকেন, আপনাদের মনে হয় ডিস্টার্ব করে ফেললাম। আরে না, বসো তুমি। ওকে, যদি রাগ না করেন। স্বপ্নের হাত ধরে ইনায়ের খাতে বসিয়ে দিল। আরব বুঝে বলল, আমি পানি খেয়ে বের হব, স্বপ্না তোর ভাবির সাথে থাকিস। ওকে যাও, ওইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। বাট তোমাকে মিস করলে তো কিছু করার নেই। কল দিবি? ওকে, জানগা। ওইদিকে তাকাতো, ওইটা কি রে? স্বপ্না ঘুরে তাকাতে দেখে সাথে সাথে আরব ইনায়ের ঠোঁটে আলতো করে কিস করে চোখ টিপ দিয়ে চলে গেল। ইনায় লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। স্বপ্না বলতে লাগলো, কই কি পাগল কইছস মানে? স্বপ্না পিছনে ঘুরে তাকাতে দেখে আরব নেই। স্বপ্না ইনায়ের দিকে তাকিয়ে বলল, ভূত কই গেল? বাহিরে গেছে। ভূত এইটা? ইনায় হেসে দিল। আরব বাহিরে চলে গেল। 1 মাস পর আরব ইনায়ের আঁচল ধরে শুয়ে থেকে বলতে লাগলো, যাও না, আসো না, আর একটু ঘুমাই। আরাফ ছাড়ো, নিচে কাজ আছে কিন্তু। করতে হবে না, কাকি আর আম্মু করে নিবে। দূর, এইভাবে লজ্জায় ফেলবে না তো। আমাকে ছাড়ো। তোমার মাথায় কি চলছে আমি কিন্তু ভালো করে জানি। জান, আমার মাথায় কোনো দুষ্ট বুদ্ধি নাই, শুধু বাপ ডাক শোনার ব্যবস্থা করার ইচ্ছা আছে। আরব কথাগুলো বলে হাসি দিলে ইনায় লজ্জায় ঘুরে তাকিয়ে বলো, আমি তো জানি ফাজিলের মাথায় এসব ঢুকে আছে। আঁচল ছাড়ো, না হলে কামড় দিব। কিস দিলে হবে। আরব ইনায়ের আঁচল ধরে টান মারতে অনেকটা খুলে গেল। ইনায়ের শরীর শক্ত করে ধরে বলল, যাই করো কাজ হবে না। সারা রাত ঘুমাতে দাও নাই, আবার সকালে শুরু করেছো। দূরে থাকো। আমি তোমার অসহায় মুখ দেখে ফাঁদে পড়ছি না। আরব বাচ্চাদের মতো করে তাকিয়ে বলো, দেখো তোমার বুকের তিলটা কত সুন্দর, আসো কাছে। ওই তিল আমার ঠোঁটের স্পর্শ পেতে চাচ্ছে।
বিশ্বাস না হইলে জিজ্ঞেস করে দেখো। আরাফের কথা শুনি ইনায়ার সাথে সাথে দুই হাত দিয়ে বুকে হাত দিয়ে ঢেকে নিলে আরাফকে মারতে যাবে, সাথে সাথে পিছন থেকে বলো। আপু, ইভা ডাক দিয়ে ভাবা চাকা খেয়ে গেল। আরাফ লাভ দিয়ে উঠে পড়লো। ইনায়া তাড়াতাড়ি করে শাড়ি ঠিক করে নিল। ইভা বলে উঠল। সরি ভুল সময় এসেছি। আরাফ লজ্জা পেয়ে বলল। আরে শালিকাচে, ভালো আছো? ভিতরে আসো। আমি চাই। আরে ভেতরে আয়, যা ভাবছিস তেমন কিছু না। ইভা ভিতরে এসেই নাকে জড়িয়ে ধরে বলল। আপু তোদের নিয়ে যেতে বলছি, রেডি হয়ে নে। আসলি বসে একটু রেস্ট নে। আরে ইভা পূজে, কেমন আছো? স্বপ্না ইভাকে জড়িয়ে ধরলে ইভা বলে উঠল। ভালো আছি, তুই কেমন আছোস? আলহামদুলিল্লাহ, অনেক বছর পর দেখলাম। সেই যে ভাইয়ার উপর রাগ করে চলে গেলে, আর তো কোনো খোঁজ খবর পেলাম না। স্বপ্নের কথা শুনি আরাফ ইভা চুপ থাকতে ইশারা করতে লাগলো। ইনে অবাক হয়ে বলল। কি ভাইয়ের জন্য গেছে মানে? কোন ভাইয়ের জন্য? আরে অন্য ভাইয়ের কথা বলছে, আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ওর কথা বলতেছে। আচ্ছা তার কথা বলছি। আচ্ছা ইভা থাক, আমি নিচে যাচ্ছি। আমি যাই আপু, তুমি তো কফি পছন্দ করো, থাকো আমি বানিয়ে নিয়ে আসছি। কি তুই বানাবি কফি? ভাই সিরিয়াসলি? আপু আমি এখন বড় হয়ে গেছি, মোটামুটি সব পারি, সো অপমান করো না। স্বপ্নের কথা শুনি ইভা হেসে বলল। তাই তো দেখতে পাচ্ছি, ওকে যা। স্বপ্না ইনায়া চলে গেল। আরাফ ইভাকে বসতে দিলে তুলি রুমে প্রবেশ করে বলল। অনেকদিন পর দুজনকে একসাথে। কি বলতে চাস? কি আর বলবো, আরাফ তোর বোনের সাথেই ভালো আছে, সারাদিন রোমান্টিক মুডে থাকে। তুই একবার কিস করতে এসেছিলি, থাপ্পড় মারছিল, আমাকেও বাধা দিয়েছিল, আমাদের সামনে আনরোমান্টিক হয়ে থেকেছে। তুলি আরাফের কাছে এসে আরাফের গলা জড়িয়ে ধরে বলল। আগে যদি এমনভাবে থাকতো তাহলে তো আর তোমাকে রেখে মাফিকে বিয়ে করতে হতো। হাত সরা। তুলি শক্ত করে ধরে থাকলো। ইভা খাটে বসে হাসতে হাসতে বলল। তলি, তোর যদি সাহস থাকে এভাবে ইনায়ার আপুর সামনে আরাফকে ধরিস, তুই কার জিনিসের উপরে নজর দিচ্ছিস তুই বুঝতেও পারছিস না। আমি কি তোর বোনকে ভয় পাই নাকি? ওকে তাহলে নিচে চল, গিয়ে তুই আরাফের কাঁধে রোমান্টিক হাতে ভাব। ওকে তাহলে নিচে চল, গিয়ে তুই আরাফের কাঁধে রোমান্টিক ভাবে হাত দিবি, তারপর চল দেখা যাবে কি হয়। নিচে সবাই আছে আর সবাই জানে আমি ওর গার্লফ্রেন্ড ছিলাম। তাহলে তো ভালোই, চল তুই যদি কুলাতে পারিস তাহলে আমি আরাফের সাথে তোকে মিল করে দিব। তুলির হাত দুটা ধরে টান দিয়ে সরিয়ে দিয়ে বলল। ফাইজলামি হচ্ছে। আরে কুল, চল তুই যদি পারোস তাহলে যা চাইবি তাই দিব, আরাফকে চাইলেও তোর করে দেওয়ার চেষ্টা করব। চল দেখি কি হয়, আমাকে ভয় দেখাস? চল আরাফ। সর এখান থেকে। ইভা টেনে নিয়ে যেতে লাগলো। সিঁড়ির কাছে গেলে ইভা বলে। সোজা চল, না হইলে ধাক্কা মেরে ফেলে দিব। আরাফ হয়ে কিছু না বলে নিচে চলে গেল। আরাফের আম্মু বলল। ওই তো ওরা নিচে এসেছে, এই তোমরা সবাই বসো। আন্টি আমি খাবো না, সকালে খেয়ে এসেছি। হালকা খাও। ইভাকে জোর করে বসিয়ে দিল। সবাই মিলে বসে পড়লো। ইনে বসতে যাবে আরাফের পাশে, সাথে সাথে তুলি বসে পড়লো। ইনে কিছু না বলেই তুলির পাশে বসলো। ইনায়া আরাফকে খাবার দিতে গেলে তুলি আরাফের প্লেটে খাবার দিল। ইনে বেশ অবাক হয়ে গেল। আরাফ রাগে লুক নিয়ে তাকালো। তুলি আরাফের কাঁধে হাত রেখে বলল। এভাবে তাকিয়ে আছো কেন? এখানে তো প্রায় জিনিস তুমি খাবে না, আমি তোমাকে দিই। তোমার বউ তো আর জানো না কি কি খেতে পারো তুমি। তুলির কথা শুনে ইনায়ের আগে হাত মুঠো করে নিল। ইভা মনে মনে হাসতে লাগলো। ইভা ভাবতে লাগলো, আল্লাহ জানে এই সবার সামনে মায়ের খাবে নাকি। তুলি আরাফের পেটে খাবার দিলে সবাই অবাক হয়ে তাকালো। রাফির আগে বলল। এসব কি হচ্ছে? তুমি চুপ করে খাও, কথা বলো না। তোর কি পুরোনো দিনের প্রেম জাগছে নাকি? বাজে কথা বলো না। পুরনো দিনের প্রেম জেগেছে মানে? তুলি হাত সরাও। তুলি আরাফের কলার ধরে নিজের মুখের কাছে নিয়ে এসে বলল। এমন কেন করছো? ইনায়ের আগে আরাফের দিকে তাকালো। তুলি আরাফের কলার ঠিক করে দিতে লাগলো। ইনায়ের সহ্য করতে পারলো না। আরাফকে বলল। আরাফ রুমে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তোমাকে আজকে খাওয়াই দিব, বাসায় যাও। তুমি তো থাকতে পারবে না, তোমার তো পরীক্ষা। আচ্ছা। আরাফ উঠে চলে যেতে নিবে, সাথে সাথে আরাফের হাত ধরে বলল। আরাফ আমি তোমাকে খাওয়াই দিই।
বসো। আরাফ এক ঝটকায় সরিয়ে দিয়ে চলে গেল। ইনের স্বপ্নার দিকে তাকিয়ে বলল, স্বপ্না বনু, তুমি একটু ডিম ভাজি করে নিয়ে আসতে পারবে? সরি, কিছু মনে করো না, তোমার হাতের ডিম ভাজিটা অনেক মজা লাগছে। আচ্ছা ভাবি, আনছি। বাট পরে কিন্তু ভাইয়ার সাথে আমাকে খাওয়া দিতে হবে। ওকে। স্বপ্না চলে গেলে সাথে সাথে ইনায় লাথি মেরে চেয়ার থেকে তুলিকে ফেলে দিল। সবাই লাফ দিয়ে উঠে পড়ল। তুলি রেগে বলল, এইটা কি ধরনের ব্যবহার? ইনে তুলির কাছে গিয়ে হাতে একের পর এক লাথি মারতে লাগলো। তুলি ঠেকানোর চেষ্টা করতে লাগলো। তুলির চোখে মারতে যাবে তাড়াতাড়ি করে ইভা ইনায়ের পা জড়িয়ে ধরে বলল, আপু আপু শান্ত হও। আপু এই বুঝতে পারে নাই। আপু ওকে আর মেরো না, একবার বলে দিলে ওই বুঝে যাবে। ছাড় আমাকে। ওর সাহস কি করে হয়? ওর জামাই থাকতে ওই আমার জামাইয়ের দিকে নজর দেয়, আবার বাজেভাবে স্পর্শ করার ওই নোংরা চোখ আমি নষ্ট করব। আপু আরাফ আসছে। ইনায়ের সাথে সাথে স্বাভাবিক হয়ে গেল। তুলিকে তুলতে তুলতে বলল, আরে পড়ে গেলে কিভাবে? ওঠো। ইনায়া, আমি একটু বাহিরে যাব। খেয়ে যাও, আমি তো খাবার নিয়ে আসছি। দুপুরে খাবো, খুব দরকার। বাহিরে কিছু খেয়ে নিও। ভাবি, ডিম ভাজি? কি ব্যাপার? বড় ভাবে আপনি রান্না করছেন কেন? আর এভাবে ধরে আছেন কেন? পড়ে গেছে। ও আচ্ছা। আরাফ, আমি তো বাসায় যাব, তুমি কি সত্যিই যাবে না? আমি ছুটির দিনে যাব। তুমি যাও, তাড়াতাড়ি আসার চেষ্টা করো। ওকে। আরাফ চলে গেল। ইনায়া তুলিকে চেয়ারে বসিয়ে দিল। সবার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? খাবার খান। স্বপ্না আছো? তোমাকে খাওয়াই দেই। ওকে ভাবি। স্বপ্না ইনায়ের পাশে বসলে ইনায়ের স্বপ্নাকে খাইয়ে দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। তুলি হাত দিয়ে খেতেও পারছিল না। রাফির আগে ভাবতে লাগলো, ঠিক হয়েছে, আমার বউ হয়ে ওই আরাফের সাথে পিরিতি করা বের হয়েছে। ইনায়ের স্বপ্নাকে খাইয়ে দিতে নিজে খেয়ে নিল। খাওয়া শেষ হলে ইনায় বলল, আম্মু, ছোট আম্মু, আমি ইভার সাথে বাসায় যাব। আচ্ছা যাও। ভাবি, আপনি চলে গেলে অনেক মিস করব। তাহলে চলো আমার সাথে। কয়েকটা কোচিং নিয়েছি, ছুটি দিবেন না? আপনি তাড়াতাড়ি আসেন। ওকে। ইনায় চলে গেলে ইভা হাসতে লাগলো। স্বপ্না চলে গেল। তুলির আগে বলল, হাসছো কেন? বললাম না, কার জিনিসের উপরে নজর দিচ্ছিস? আপু তাহলে শুধু স্বপ্না আর আরাফের সাথে ভদ্র মুখোশ নিয়ে থাকে, আর বাকি সবাই ওর আসল রূপ দেখে ফেলছেন। আমি বুঝতে পারছি না, এক মেয়ের শরীরে এত শক্তি আছে কেমনে, আর এমন ভয়ঙ্কর কিভাবে হয়? আর ওর মতো মেয়েকে কে দর্শন করলো? তাকে তো স্যালুট দেওয়া দরকার। ছোটবেলায় হয়েছিল, আপু আগে আরাফ স্বপ্নার সাথে যেমন ব্যবহার করে তেমন নরম ছিল। হুট করে এমন কিভাবে হইল? ওইটাই সিক্রেট থাক, বাট তুলি আমাকে পাস না, সো সাবধানে থাকিস। তুলি রাগে চলে গেল। তুলি রুমে গিয়ে ভাবতে লাগলো, নি, তোদের সংসার আমি আগুন লাগিয়ে দেব। তুলির আগে গজগজ করতে লাগলো। ইনায় লাগেজ গুছিয়ে রেডি হয়ে নিচে গিয়ে সবার থেকে বিদায় নিয়ে ইভার সাথে চলে গেল 5 দিন পর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি 5 দিন আমাকে একবারও কল দিলে না কেন? একটু ব্যস্ত ছিলাম, আর আপনিও তো অনেক ব্যস্ত মানুষ। যেমন? কিছু না, বাই। ঘুম পাচ্ছে, ঘুমাবো। মানে কি? তুমি ঘুমাবে মানে? 5 দিন কোনো যোগাযোগ নাই, আর এখন কিনা বলো ঘুমাবে? আরব সোজা কল কেটে দিল। ইনায় বেশ অবাক হয়ে গেল। ইনায় যেন কান্না পেতে লাগলো। ইনায় আরফকে কল দিতে লাগলো। আরফ ফোন সাইলেন্স করে রেখে দিল। আরফের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। ফ্ল্যাশব্যাক। দোস্ত, তোর ব্যাপারে কিছু কথা বলার আছে আমার। কি কথা? তাড়াতাড়ি বল। বউয়ের কাছে যেতে হবে। আরাফ, আমি জানি না তুই বিশ্বাস করবি কিনা, বাট আরাফ আমার আম্মু আর তোর আম্মু বেস্ট ফ্রেন্ড, এইটা তো জানোস। না জানার কি আছে? আরাফ, তুই যাদের বাবা মা হিসেবে চিনোস তারা তোর আসল বাবা মা না। পাগল হয়েছিস নাকি? নেশা করছস? দেখ, আমার আব্বু একটু রাগী, তাই বলে এই না যে তারা আমার আসল বাবা মা না। কথা সত্যি, আমি কিছু খাই নাই। তোর আম্মু যে সেই তোর ফুপি, তোর আব্বুকে মেরে ফেলা হয়েছে। ভাই থাম, এইসব ফালতু কথা বলা বন্ধ কর। আমি ফালতু কথা বলছি না, আমি সত্যিই বলছি। তোর আব্বুর মৃত্যুর খবর শুনেই তোর দাদা হার্ট অ্যাটাক করে মারা যায়। তোর ফুপি তখন তোকে নিয়ে একদম একা হয়ে পড়েছিল। গ্রাম ছেড়ে সেই শহরে চলে আসে,
আমার আম্মু তোর ফুপি একই গ্রামের মেয়ে। তোর ফুপিকে তোর বর্তমান যাকে বাবা হিসেবে চিনোস তার দোকানে কাজ করতো। একদিন হঠাৎ করে নাকি তোর বর্তমান আব্বু তোর ফুপির উপরে নজর দেয়। তার সাথে চোরাচুরি করতে গেলে সে চিল্লাপাল্লা করলে আশেপাশের মানুষজন ধরে মেরে বিয়ে পড়িয়ে দিয়েছিল। এই থামবি তুই? ভালোই নাটক সাজিয়েছিস। নাটক না, আমি সত্যি বলছি। আসলে ওর বর্তমান বাবা মোটামুটি ভালোই মানুষ আছে, তোকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছে। উনি তোর ফুপিকে প্রথম প্রথম সহ্য করতে পারতো না। একদিন আম্মুর থেকে ও সম্পর্কে সব জানার পর থেকে ওনার তোদের প্রতি মায়া হয়। তারপর থেকে তোকে সন্তানের পরিচয়ে বড় করছেন। এইসব প্রমাণ কি? আমার যে সৎমা, সে জানলে আমাদের ওই বাড়ি থেকে বের করে দিত। ওনারা কেউ জানে না, ওনারা জানে তুই হয়তো তার নাজায়েজ বাচ্চা। এইসব তিনজন জানে, আর কেউ জানে না। সব বিশ্বাস করলাম, তোকে এইসব কে বলল? গতকাল তোর আম্মু এসেছিল, তখন আম্মু আব্বু তোর ফুপি মানে তোর আম্মু মিলে কথা বলছিল। তখনই আমি সব শুনে ফেলি। বুঝতে পারছিস না, তোর সাথে সবাই অন্যায় করলেও তোর আম্মু কিছু বলে না, উল্টো তোর উপরে রাগ দেখায়। কারণ উনি তোকে নিজের সন্তান হিসেবে তো স্বীকৃতি দিয়েছে। উনি সাহায্য না করলে আজ তোকে এত ভালোভাবে পড়াশোনা করাতে পারতো না। হয়তো কথা শোনায়, বাট সেকেন্ড হ্যান্ড হইলেও দেয়। তুমি নিজেই ভেবে দেখো, নিজের সন্তানকে কেউ এমন করবে না। সব কিছু মিলিয়ে দেখ। আর আমি তোর সাথে মজা করব না, এটা তো জানোস। আরফের মাথা ঘুরতে লাগলো। আরফ সবকিছু মনে করতে লাগলো। আরফ ভাবতে ভাবতে বলল, আমার বাবাকে কে খুন করছে আর আমার মা তাহলে কে? রাহেলা চৌধুরী, তোর মা যে বিজনেসম্যান চৌধুরী গ্রুপের মালিকের মেয়ে। তার নিজস্ব অনেক বিজনেস আছে। ওয়েট, আমি দেখাই। রাকিব আরফের ফোনে ছবি দেখে আরফ হাসতে লাগলো। দেখ, উনি আমার মা হবে আর এইটা কখনো কল্পনাও করতে পারি না। কোথায় উনি আর কোথায় আমি? বিশ্বাস কর আর না করে এটাই সত্যি। আর তোর আব্বুকে কে খুন করছে তার ঠিক আমি জানি না। তোর ফুপিকে চেপে ধর, উনি বলতে পারবে। আমার আম্মুকে চেপে ধরছিলাম, উনি শুধু তোর মায়ের কথা বলছে, বাট উনি জানে না খুন কে করছে। আর আমাকে বলতে না করছিল। আমি অনেকবার তোকে বলতে গিয়েও পারি নাই, বাট আজকে আর চুপ থাকতে পারলাম না। এইসব যদি মিথ্যা হয় তাহলে তোর কপালে দুঃখ আছে। যা গিয়ে ধরগা। ওকে, আর কিছু বলবি? না। আরফ আর কিছু না বলে ভাবতে ভাবতে বাইকে গিয়ে সোজা বাসায় চলে গেল। আরফ ওর আম্মুর দিকে তাকালো। আরফের তাকানো দেখে আরফের আম্মুর কিছুটা চমকে উঠল। আরফ বলে উঠল, আম্মু, আমার তোমার সাথে কথা আছে। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছোস কেন? আমার তোমার সাথে কথা আছে বললাম তো। তুমি আমার সাথে চলো। আরফের কথা শুনে আম্মু বেশ অবাক হয়ে গেল। আরফ হাত ধরে রুমে নিয়ে গেল। আরফ রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলল, আম্মু, তোমাকে যা যা জিজ্ঞেস করব আমার মাথা ছুঁয়ে বলো, সব সত্যি বলবে। কি বলবি বলতো? আগে আমি মাথা ছুঁইতে পারবো না। আমার মাথা ছুঁয়ে আগে বলো, সব সত্যি বলবে। আমি জানি না সত্যি নাকি মিথ্যা, বাট আমার ভিতরে কেমন একটা সন্দেহ লাগছে। দয়া করে আমার মাথা ছুঁয়ে বলো, তোমার ভয়ের কিছুই নাই। আরফ জোরাজোরি করলে বিরক্ত হয়ে বলল, ওকে বল, কি জানতে চাস? তুমি কি আমার ফুপি? আরফের কথা শুনে আম্মু চমকে গেল, ভয়ে ঘামতে লাগলো। আরফ বলল, কি হইল, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। তুমি কি আমার ফুপি? রাকিব বলল, আমি বিশ্বাস করি নাই, তাই তুমি বলে দাও না আম্মু, তাহলে ওকে ধরে এমন মাইর দিব না। আরফের আম্মু চুপ থাকতে দেখে আরফ ওর আম্মুকে ঝাঁকি দিয়ে বলল, কি হইল আম্মু, চুপ করে আছো কেন? কিছু তো একটা বলো। চুপ থাকলে তাই বিশ্বাস করব কিন্তু। আরফের আম্মু সদরে থাপ্পড় মেরে বলল, চুপ কর, আমি কিচ্ছু জানি না। আম্মু চলে যেতে নিলে আরফ হাত ধরে অবাক হয়ে তাকিয়ে বলল, বুঝেছি, তার মানে ওইসব সত্যি বলছে। তোমাকে আর কিছু বলার দরকার নাই। আমার আব্বুকে কে খুন করছে? আমি জানি না। তুমি জানো? যে বলেছে তাকে জিজ্ঞেস করগা। সত্যিটা বলো, কে খুন করছে? আমার দিকে তাকাও। তুমি আমার মাথা ছুঁয়ে বলছো, বলো কে খুন করছে? আর আমার মা কেন আমার খোঁজ নিল না? আমার সত্যিটা জানার দরকার। উত্তর দাও। আরফ জোরাজোরি করলে এক পর্যায়ে সহ্য করতে না পেরে আরফের আম্মু চিৎকার দিয়ে বলল, তোর মা খুন করছে। আরফের আম্মুর কথা শুনে আরফ থমকে গেল। আরফ কয়েক পা পিছিয়ে গেল। আরফ কাঁপা কাঁপা কণ্ঠে বলল,
আমার মা কেন বাবাকে খুন করলো? কোনো তো কারণ আছে, না হইলে একজন নারী কেন তার স্বামীকে মারবে? আমরা গরিব, তারা বড় লোক, প্রেম করে বিয়ে করেছিল। তার ফ্যামিলি মেনে নেয় নাই, আমার ফ্যামিলিও রাজি ছিল না, কারণ তারা ক্ষমতাবান ছিল। পরে দুইজন পালিয়ে বিয়ে করেছিল। দুইজনের খোঁজ কেউ জানতো না। 3 বছর পর হঠাৎ একদিন ভাই তোকে নিয়ে আসে। তখন তুই 2 বছরের বাচ্চা, আমাদের কাছে রেখে চলে যায়। তোর মায়ের সাথে দেখা করতে গেছিল। পরের দিন খবর আসে ভাইয়ের বেঁচে নেই। সেইটা শুনে আব্বা হার্ট অ্যাটাক করে মারা যায়। আরাফের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরাফ ওর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে কতবার ভুল বুঝে রাগ করতাম, কত কিছু বলতাম। আম্মু, রাহেলা চৌধুরী কি আমার মা? হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হয়েছি। ইনায়ের সাথে রাহেলা চৌধুরীর কোনো সম্পর্ক আছে। হোয়াট? হ্যাঁ, আমি ওর সাথে ছবি দেখেছিলাম। স্বপ্নের জন্য 3 পিসের স্ক্রিনশট দিয়ে রাখছিল, ওকে দেখাচ্ছিল। হঠাৎ আমার চোখ গেলে তখন দেখি ওর সাথে রাহেলা চৌধুরী। আমি জিজ্ঞেস করব তখনই তুই আমাকে ডাক দিলি, তাই আর কিছু বলি নাই। তোর আপুর থেকে শুনতে হবে। হঠাৎ করে আরব কিছু ভাবতে লাগলো। আরব তাড়াতাড়ি করে ফোন বের করে ফেসবুকে গিয়ে ইভার আইডিতে গিয়ে ওর মেসেঞ্জারে SMS চেক করতে লাগলো। ইভার সাথে ছবিটা দেখে ইভাকে জিজ্ঞেস করলো, ইভা, তোর পাশে এইটা কে? কেন চেনস না? চিনি, ওনাকে কে বা চেনে না? সবাই তো চেনে, বাট তোর সাথে কি সম্পর্ক? ছবি উঠছস? আমার ছোট ফুপি। ইভার SMS-এ আরব থমকে গেল। আরবের হাত পা কাঁপতে লাগলো। আরব সোফায় বসে পড়লো। আরব বলতে লাগলো, খুনির ভাতিজি আমার বউ। মানে? ইভা বলো, ওইটা ওর ফুপি হয়। কি? খুনি ফ্যামিলির সাথে আমাদের কোনো যোগাযোগ থাকতে পারে না। আমি আমার ভাইকে হারিয়েছি, তোকে হারাতে পারবো না। ওরা নেমক হারাম। আমার ভাই গরিব দেখে ওই ফ্যামিলি আমার ভাইকে মেরে ফেলার অনেক চেষ্টা করেছে। একবার নাকি ভাইকে অনেক মেরেছিল, পরে তো পালিয়ে গ্রামে এসেছিল। ওর ফ্যামিলির সাথে সব কিছু বিচ্ছেদ করে দিবি। বিচ্ছেদ কেন করব? আমি আমার বাপের খুনিদের শায়েস্তা করবই। ওই ইনায় মেয়েটাও ভালো না, তুই জানোস তোর আড়ালে কি কি করছে? আরাফের আম্মু সবকিছু খুলে বলে। আরাফ রাগে হাত মুঠো করে নিল। আরাফ রাগে বলল, এত বড় সাহস! ওই আমার ফ্যামিলির উপরে হাত তুলছে। ওই কয়েকদিন এসেছে, সবাইকে ভয় রাখছে। তুমি আমাকে আগে কেন বলো নাই? আমি কি জানতাম যে ওই খুনির ফ্যামিলির মেয়ে? আরাফ উঠে দেয়ালের সজোরে ঘষে মেরে বের হয়ে গেল। আরাফ সামনে ওর আব্বু বলে আরব চোখে পানি ছলছল করতে লাগলো। আরাফের আব্বু কিছু বলবে, তখনই আরব জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আব্বু, আমাকে ক্ষমা করে দিয়েন। আমি না বুঝে আপনাকে মনে মনে অনেক কিছু বলছি। আমি আপনার উপরে রাগ করতাম, অনেক আক্ষেপ করতাম যে আমাকে কেন ভালোবাসে না, কেন আমার সাথে এমন করে। আমি বুঝতে পারছি আজ আপনি আমার জন্য যা করছেন, এর ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিয়েন। আরাফের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আরাফের আব্বু আরাফের আম্মুর দিকে তাকাতেই আরাফের আব্বু আরাফকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল, এসব কি বলছিস তুই? ওই এসব কি বলছে? আব্বু, ঠিক বলছি। আরাফের আব্বু রাগে আরাফের আম্মুকে থাপ্পড় মেরে দিয়ে চিল্লিয়ে বলল, তুই ওকে সব কেন বলছিস? আমি কেন ওর সাথে এমন করছি তুই জানোস? আমি ওকে শক্ত করতে চাইছি। ওকে সবসময় কাজ করাতাম, অবহেলা করতাম, কারণ ওই যেন শক্তিশালী হয়, ভীতু না হয়, কেউ না থাকলে সব কিছুর মোকাবেলা করতে পারে। আমি যাই বলছি আমি তো ওর ভালোর জন্যই করতাম। তুই সব কেন বলে দিলি? আমি কি ওকে ভালোবাসি নাই? আমি কি ওকে কোনো কিছু দিই নাই? ওর যেটা ভালো হবে সেটা কি আমি দেওয়ার চেষ্টা করি নাই? হ্যাঁ, আমি ওর উপরে রাগ দেখাইছি। আমার প্রতিটা কথায় ভালোবাসা জড়িয়ে থাকছে। আরাফের আব্বু রেগে আরাফের আম্মুর গলা চেপে ধরতে আরাফ সাথে সাথে ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, আব্বু, আম্মুকে ছাড়ো। আম্মু কিছু বলে নাই, আমি জেনে গেছি। আব্বু প্লিজ ছাড়ো। আরাফের আব্বুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরাফের আব্বু বলল, চলে যা, ওকে নিয়ে সব তো জেনে গেছে। আমি তো আর ওর কিছু হয় না। তুমি ভুল বুঝছো, আমি কিছু বলি নাই। ওই সব জেনে গেছে।
রাকিবের থেকে সব জেনে গেছে। চুপ কর, রাকিব কিভাবে জানলো? তুই প্ল্যান করে ওকে সরানোর জন্য এমন করছিস। ইনায়া তো বড়লোক ঘরের মেয়ে, এখন যাই করুক ইনায়া চাইলে ওকে একটা বাড়ি, টাকা, গাড়ি সব উপহার দিতে পারবে। তুই একটা লোভী মেয়ে, চলে যা তোরা। আরাফ ওর আব্বুকে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আব্বু আমি কোথাও যাব না। আব্বু আমি তোমার কাছে থাকবো। আব্বু তুমি যত রাগ দেখাতে পারো দেখাও। বড় আম্মু আব্বুকে বোঝান না। রাফি ভাইয়া, আমি আপনাদের সবার কথা শুনবো। আমি কখনোই আপনাদের সাথে তর্ক করব না। আরাফের কথা শুনে সবাই বেশ অবাক হয়ে গেল। সৎমা বলল, কি হয়েছে? কেন এমন করছিস তোরা? আর তুমি তো কখনোই ছোটর গায়ে হাত দাও না, আজ তুমি ওকে মারলে? তোমার কি মাথা ঠিক আছে? আব্বু বলো না কি হয়েছে? আরব কি জেনে গেছে? তেমন কিছু না ভাইয়া। আব্বু আমি এই বাসা থেকে কোথাও যাব না। চলে যা, ভালো জীবন বাদ দিয়ে এখানে পড়ে থেকে লাভ আছে? পাবি তো অবহেলা, চলে যা। আমি তো বললাম আমাকে মেরে কেটে ফেলেও আমি এখানে থাকবো। আরাফের আব্বু কান্না করতে লাগলো। আরাফের আব্বুর চোখের পানি দেখে সবাই যেন থমকে গেল। রাফি ওর আব্বুর কাছে এসে বলল, আব্বু আমি জানি না তোমাদের মাঝে কি হয়েছে, কিন্তু তোমাকে এভাবে আমি কোনোদিন কাঁদতে দেখি নাই। আর যতটুকু বুঝলাম আরবকে তুমি হারাতে চাও না। আরব তুই এখান থেকে যা, আমি তোর সাথে আর খারাপ ব্যবহার করব না। তুই তো আমার ভাই হোস। আমার রাগ হইতো, আব্বু দ্বিতীয় বিয়ে করছে, আম্মুকে কাঁদতে দেখতাম, যেটাতে আমার তোদের উপরে রাগ হইতো। বাট আমি মেজো আম্মুর উপরে রাগ করে তোর উপরে খাটিয়েছি। তোরা কোথাও যাস না, আমি আর তোদের সাথে খারাপ ব্যবহার করব না। রাফি আরাফের হাত ধরতে আরাফ রাফিকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া আমাকে ক্ষমা করে দিও। আমি হয়তো অনেক বেয়াদবি করছি তোমার সাথে। দূর, তুই কখন বেয়াদবি করলি? তোর জায়গায় আমি থাকলে মারামারি কাটাকাটি হয়ে যেত। তোর অনেক ধৈর্য রে। আরাফ সবার সাথে কথা বলতে লাগলো। হঠাৎ করে আরাফ ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, খুনির ফ্যামিলি মানুষের সাথে সংসার আমি করব কখনোই না। আমি ওর ফ্যামিলিতে গিয়ে ওর ফুপিকে তিলে তিলে মারব। আমার বাবার মৃত্যু প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। আরাফ কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো। আরাফ উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। আরাফের আম্মু বলল, আরাফ, ডিভোর্স লেটার পাঠিয়ে দিস তো। আরাফের আম্মুর কথা শুনে সবাই চমকে উঠলো। সৎমা বলে ওঠে, ডিভোর্স লেটার পাঠাবে মানে? এসব কি বলছো তুমি? আব্বু আমি ডিভোর্স দিতে চাচ্ছি। আমি ইনায়ার সাথে সংসার করব না। আরাফের কথা শুনে তুলির মুখে হাসি ফুটে উঠলো। আর বাকিরা বসা থেকে উঠে পড়ল। স্বপ্না বলে উঠল, ভাইয়া পাগল হয়ে গেছো নাকি? ভাবিকে ছেড়ে দিবে মানে? মাথা খারাপ হয়েছে? এসব কি বলিস? তোদের ভিতরে এত ভালো বন্ডিং, সেইটা কেন বিচ্ছেদ করবি? বেয়াদব মেয়ের সাথে সংসার আমি করব না। যেই মেয়ে বিয়ের 2 দিনের মাথায় সবাইকে মারতে পারে, ওই মেয়ের সাথে আমি সংসার করব না। আরও কিছু কারণ আছে। ভাই তোর মাথা খারাপ হয়ে গেছে, মানছিও ঠিক হয় নাই। বাট একটা জিনিস ভেবে দেখলাম, ওই রকম স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। স্বামী অপমান জন্য সবার সাথে লড়তে পারে, এখানে খারাপ কিছু না। ওইসব রাখো আব্বু, উকিলের সাথে কথা বলে দিবেন। তুমি একটু কথা বলে দাও, তাহলে ভালো হবে। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই তোমাকে ওই কত ভালোবাসে, আর সেখানে তুমি নিজে আরবকে উৎসাহ দিচ্ছ। ভালোবাসা দিয়ে আমি কি করব? ওই রকম গুন্ডি মার্কা মেয়ের সাথে আমার ছেলের কোনো সম্পর্ক থাকতে পারে না। তুমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করে দিলে ভালো হবে। চুপ করবে? আব্বু আমি সিরিয়াস, আমি ওর সাথে সংসার করব না। কি সমস্যা? শুধু কি এই ব্যাপার হয়ে থাকলে আমার মনে হয় ওই সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আরব তো ওর সাহায্য দরকার আছে। আরব তোর কাঁধে অনেক দায়িত্ব। ওর সাহায্য আমার দরকার নাই। মাথা ঠিক নেই তোদের দুজনের। আর এতদিন এত বন্ডিং ছিল, 5 দিন না যাইতে এসব উল্টাপাল্টা কথা বলছিস। আব্বু আমি কিছু বলতে চাচ্ছি না। ওর সাথে আমি সংসার করব না, এইটাই আমার ফাইনাল ডিসিশন। আরাফ কথাগুলো বলে বের হয়ে গেল। আরাফের আম্মু রান্নাঘরে চলে গেল। রাফি বলে উঠল, আব্বু ইনায়াকে কল দাও তো। কাহিনী বুঝলাম না, 5 দিনের মাথায় কি এমন হইল যে ডিভোর্স চাচ্ছে দুইজন? ইনায়ার সাথে কথা বলো, কি বলে? ওয়েট। আরাফের আব্বু ইনায়াকে কল দিল। ইনায়া কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি বলেন। ও আব্বু আমার ফুপি এসেছে, আপনার সাথে কথা বলবে। কি বলছো? উনি আমার সাথে কথা বলবে? দাও।
ইনায়া ওর ফুপির কাছে দিলে উনি ফোনটা কানের কাছে নিয়ে বলল, আসসালামু আলাইকুম বিয়াই, কেমন আছেন? আরাফের আব্বুর সাথে অনেকক্ষণ কথা বলতে লাগলো। কথা শেষ হলে ইনায়ের সাথে কথা বলতে যাবে, তখনই আরাফ বাসার ভেতরে ঢুকলো। আরাফের হাতে পার্সেল দেখে বলল, আরাফ, ওটা কি? ভাইয়ার পার্সেল। ভাইয়া তোমার বউটা আমাকে দিও তো। রেখে দে, তুই পড়া শেষ করে আমাকে দিস। ওকে। আরাফ, ইনায়ের সাথে কথা বল। আব্বু কল কাটো তো। বাজে কথা বন্ধ কর। তোকে ওই বাসায় যেতে বলছে, তুই যেতে বাধ্য। আজকে ওই বাসায় যাবেই। আব্বু ওকে পাঠিয়ে দিয়েন। আচ্ছা রাখ। ইনায়া কল কেটে দিল। আরাফের আব্বু বলল, আরাফ দেখ, ওর ফুপিরা এসেছে, তোকে যেতে বলেছে। তুই তাদের আদরের ভাতিজির হাজব্যান্ড, সবাই তোকে দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছে। তুই ফোন ধরছস না কেন? বসে আছে থাকগা, তাতে আমার কি। আব্বু আমি কোথাও যাব না। আরাপ, আমার মান সম্মানের ব্যাপার তুই জানোস। আমার সাথে কে কথা বলছে? রাহেলা চৌধুরী। তার সাথে কথা বলা এত সহজ নয়। সেখানে তোকে যেতে বলছে, আমাদেরও বলেছে। আমরা পরে যাব, আজকে তুই যা। কোথাও যাবে না ও। আমার কথার বিরুদ্ধে যাবে না। এত করে বলার পর যদি না যাই, তাহলে আমার কথার কোনো মূল্য থাকবে না। আমি তাকে বলছি আরাপ যাবে। আরাফের আব্বুর সাথে তর্ক করতে লাগলো। আরাফ পরে বলল, আম্মু বাদ দাও, আব্বু যেহেতু বলছে যাব। তুই ওর সাথে যাবি না। আমার একটু দেখা লাগবে তো, সামনে থেকে দেখার দরকার আছে। আমি কি বলছি? আম্মু কুল। ওই যেতে চাচ্ছে, তুমি কেন বাধা দিচ্ছ? তুমি আসলে কি চাচ্ছ? সবার সামনে আমি অপমানিত হয়ে কথার কোনো মূল্য না থাকুক, তুমি তাই চাচ্ছ নাকি? আব্বু আম্মুর কথা রাখো, আমি রেডি হয়ে যাচ্ছি। আরাফ চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। রেডি হয়ে বাইকের চাবি নিয়ে নিচে গেল। আরাফের আব্বু বলল, এই টাকাগুলো নে, আর যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে যাস। দামিটা আর ভালো দেখে কিনবি কিন্তু। আচ্ছা। আরাফ টাকাগুলো নিয়ে বের হয়ে গেল। ভালো দেখে মিষ্টি কিনে মনে মনে ভাবতে লাগলো, বিষ মিশিয়ে সবগুলোকে খাওয়াই দিব নাকি? না থাক, ওদের তিলে তিলে মারবো। একে মারলে মজা পাওয়া যাবে না। আরাফ মিষ্টির টাকা দিয়ে মিষ্টি নিয়ে চলে গেল। আরাফ মনে মনে রেগে ফুঁসতে লাগলো। আরাফ ভাবতে লাগলো, ওই মহিলাকে খুন করতে মন চাচ্ছে। কতটা খারাপ মহিলা ভালোবেসে বিয়ে করে, আবার নাকি নিজের স্বামীকে খুন করছে। আরাফ কথাগুলো ভাবতে ভাবতে ইনায়ের বাসায় চলে গেল। বাসার ভেতরে গিয়ে বাইক থামিয়ে মিষ্টি নিয়ে সদর দরজায় গিয়ে কলিং বেলের চাপ দিল। কাজের লোক দরজা খুলে আরাফ মিষ্টিটা দিয়ে ভেতরে প্রবেশ করলো। আরাফ ভেতরে যেতে ইভা বলে উঠল, হাই দোলা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছস? আলহামদুলিল্লাহ ভালো, বসো। ফুপি ওই আরাফ। আরাফ আমার বড় ফুপি আর ছোট ফুপি। আরাফ দুইজনের দিকে তাকিয়ে না চাইতো সালাম দিল। আরাফের দিকে তাকিয়ে রাহেলা চৌধুরী বলল, জি আলহামদুলিল্লাহ ভালো। মাশাল্লাহ, ভাইয়ের চয়েস ভালো আছে। বসো বাবা। ইনায়া, আরাফকে বসতে দে। বসো আরাফ। আরাফ সোফায় বসলো। আরাফ হাত দুইটা কসলাতে লাগলো আর ভাবতে লাগলো, আমার আব্বুর খুনি কিভাবে পায়ের উপরে পা তুলে আমার সামনে বসে আছে। মনটা চাচ্ছে এখনই খুন করি। আরাফ রাহেলা চৌধুরীর দিকে রাগীভাবে তাকিয়ে থাকলো। রাহেলা চৌধুরী হাসি মুখে বলল, কি ব্যাপার জামাই, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? রাগ করে আছো নাকি? না, রাগ কেন করব? যেভাবে তাকিয়ে আছো। তোমাকে দেখে অবাক হয়েছে ফুপি, তাই না আরাফ? হ্যাঁ। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? তাহলে এই বাসায় আসার কথা মনে পড়লো? তুমি তো দেখি আমাদের ভুলে গেছো। সেই যে গেলে আর আসার নামই নেই। পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত আছি তো। শুনলাম ইয়ানার কাছ থেকে। ওকে থাকো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আম্মু থাকো, আমি নিয়ে আসছি। আপা তুই বসে। আমার দুলাভাই তোকে যেভাবে চোখে হারায়, সেখানে তোকে না পেয়ে এখানে মন আরো টিকবে না। আম্মু তুমি চা বানিয়ে নিয়ে আসো। ইভার কথা শুনে সবাই হাসতে লাগলো। ইনাই লজ্জা পেয়ে গেল। রাহেলা চৌধুরী বলে উঠল, ইনায়া বসে, জামাই বাবা এসেছে, গল্প কর। ফুপি জানো না, ওরা জামাই বউ যেভাবে সেন্টার ফুডের মতো আটকায়ে থাকে, আস্তে আস্তে এমনিতেই বুঝে যাবে। ইভা কথাগুলো বলে হাসলেই সাথে সবাই হেসে দিল। ইনে লজ্জা পেয়ে গেল। কিন্তু আরাফ রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে আছে। রাহেলা চৌধুরী বলে উঠল, যা, ওদের আর লজ্জা দিস না, তোকে এখন বিয়ে দেওয়া দরকার। ইয়া মানে দিলে কিছু মনে করব না। ইভার কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। তামিমার বড় আপা আসলে আরাফকে দেখে বলল,
আরাব কেমন আছো? তামিমের কণ্ঠ পেয়ে আরব বসা থেকে উঠে তামিমের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে করতে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে তো দেখাই যায় না, কলও দেও না। পরীক্ষা নিয়ে একটু ব্যস্ততার সময় কাটছে তো। ও আচ্ছা, পরীক্ষা ভালোভাবে দিও। আরব সবার সাথে কথা বলতে লাগলো। কথা শেষ হলে আরব ইনায়ের সাথে রুমে গেল। ইনায় আরফের কোলে বসতে যাবে, সাথে সাথে আরব হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, ন্যাকামি করবেন না তো। আচ্ছা কি হলো বলো তো, এমন কেন করছো? তোমাকে রেখে এসেছি জন্য রাগ করেছো? আসো, রাগ করে থেকো না, আসো আদর করে দেই। ইনায় আরবকে বুকে টানতে নিলে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ফাইজলামি করেন, দূরে থাকেন তো। আমার সাথে ন্যাকামি করবেন না। বাবা আমার বরটা দেখে অনেক রাগ করেছে। জান রাগ করো না, সরি। এই যে দেখো কান ধরছি। ন্যাকামি করবেন না তো। এখানে ডাকছে আসছি, ন্যাকামি দেখতে আসি নাই। আরাফ এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আমার কিন্তু খারাপ লাগছে। প্লিজ এমন করো না আমার সাথে। আমি তোমার কলের অপেক্ষা করেছি, বাট তুমি দাও নাই, তাই আমারও একটু খারাপ লাগছে, তাই আমি কল দিই নাই। আরে ধ্যাত, মাথা খায়েন না তো। আরব কথাগুলো বলে বারান্দায় চলে গেল। ইনায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরব বাহিরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কি করব, এই মহিলার হাসি দেখে আরো রাগ হচ্ছে। যদি খুন করতে পারতাম তাহলে মনটা শান্ত হইতো। আরব কথাগুলো ভাবতে লাগলো। রাতে আরব সবার সাথে খেতে বসেছে। খাওয়া শেষ হলে সবাই সোফায় বসলো। আরব হাত মুছতে মুছতে আসলে ইভা বলে উঠলো, দুলা ভাই এত কি ভাবেন, ভালো আছেন তো নাকি? খাওয়ার সময় দেখলাম কি নিয়ে যেন টেনশন করছিলেন। এই সবসময় এত কথা বলস কেন? সবসময় দেখলে বকবক করস। আরফের কথা শুনে সবাই অবাক হলো। ইনায় আরফের কাছে এসে বলল, ফুপিরা আছে, সাবধানে কথা বলো। ইভার সাথে এভাবে কথা কেন বলছো? হাত ছাড়েন। আপনার ফুপিরা আছে তো আমার কি? ইনায়ের মুখ মলিন হয়ে গেল। ইনায় আস্তে আস্তে বলল, হচ্ছেটা কি আরাফ? বেশি হয়ে যাচ্ছে কিন্তু। রাতে আমাকে কাছে আসতে দাও নাই, ঝামেলা করলে, আবার এখন সবার সামনে ঝামেলা কেন করছো? ইনায়ের হাত সরিয়ে দিয়ে আরফ রাহেলা চৌধুরীর সামনে পা তুলে বসলো। ইনায়ের আগে শরীর জ্বলতে লাগলো। বড় ফুপি বলল, ভাইজান এই কোন বেয়াদবের সাথে বিয়ে দিয়েছো? যত সুনাম শুনলাম তার ভিতরে 1%ও দেখতে পারছি না। অভদ্র একটা ছেলে, গতকাল কি ব্যবহার, আজ কেমন? ভদ্র মহিলা হয়ে এত চিল্লাবেন না তো। আরাব, তুমি কি কিছু খেয়েছো নাকি? আরাফ কি হয়েছে? তুই আসলে নাকি অন্য কেউ আরাফের মুখোশ পরে এসেছে? এইটা তুই হতে পারিস না। আমি আরাফ মুখোশ কেন পরব? আঙ্কেল এখানে আসছি যে কারণে, আমি আপনার মেয়েকে ডিভোর্স দিতে চাই। আপনারা কাবিনের খাতায় 1001 টাকা, আমি ওইটা দিয়ে আপনার মেয়েকে ছেড়ে দিব। আরফের কথা শুনে সবাই নড়ে চড়ে বসলো। ইনায়া যেন পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ইনায় আরফের দিকে তাকিয়ে বলো, আরাফ এসব কি বলো? আমি কি করছি? কেন তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? বেয়াদবের সাথে আমার সংসার করার ইচ্ছে নাই। আরাফ এসব কি বলছো? আরাফ এসব তুমি মজা করছো তাই না? এখানে এত মানুষের ভিতরে আমি মজা করতে আসছি, আপনার মনে হয় নাকি? আমার অপরাধ কি? খুনি ফ্যামিলির সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। হোয়াট? খুনি ফ্যামিলি মানে? আরাফ বাজে কথা বলা বন্ধ করো। আমাকে যা ইচ্ছা বলো, আমার ফ্যামিলিকে নিয়ে কোনো কথা বলবে না। খুনি ফ্যামিলি নিয়ে কথা বলে কি করবে? আমরা কিভাবে খুনি ফ্যামিলি হইলাম? আর এসব কি ধরনের বেয়াদবি হচ্ছে? এখনই আমি তোমার আব্বুকে জানাচ্ছি। জানান, তাতে কিছু যায় আসে না। আমি আপনার মেয়েকে ছেড়ে দিব, সেটা কনফার্ম। আরাফ তুই পাগল হয়ে গেছিস। তুই আপুকে এত ভালোবাসো, 5 দিনের ভিতরে আপুকে ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় কিভাবে আনলি? তুই চুপ থাক। আরাফ আমার কিন্তু খারাপ লাগছে, তুমি কিন্তু একটু বেশি বেশি করছো। আপনি কম করছেন। আপনার সাহস কি করে হয় আমার ফ্যামিলিকে মারতে? এত বড় সাহস কে দিয়েছে? আমি চুপ থাকি দেখে আমাকে দুর্বল ভাবলে জীবনে বড় ভুল করবেন। শরীরে শক্তি আমারও আছে। তুমি আসলে পাগল হয়ে গেছো। আরফ রেগে গ্লাস ছড়ে মেরে উঠে দাঁড়িয়ে বলো, হ, আমি পাগল হয়ে গেছি। ডিভোর্স দিলে ডিভোর্স পেপার সাইন করে দিবি। খুনির বংশধর তোরা, ভালোবাসার অভিনয় করা জানোস? তোরা হইলি মুখোশধারী শয়তান। রাহেলা চৌধুরী রেগে আরফের গলায় ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগলো। আরফ হাসতে হাসতে বলো, মারেন, আপনাকে তো চাইলেও খুন করতে পারবো না। আপনি মারেন। আপনি মারছেন, আমার ভালো লাগছে। আপনাকে খুন করার ইচ্ছে জাগছে, কিন্তু বিবেকের বাধা দিচ্ছে। আমাকে খুন করবি? আমাকে চেনস তুই?
হ্যাঁ, খুব ভালো করে চিনি। ভালোবেসে বিয়ে করে তারপর স্বামীকে মেরে ফেলে আজ নামকরা বিজনেসম্যান। আরাফের কথা শুনে রাহেলা চৌধুরী থমকে গেল। ইনায়ের আবু কলেজ সব দেখে আরাফের ফ্যামিলি বের হয়ে পড়ল। আরাফের কলার ছেড়ে দিয়ে রাহেলা চৌধুরী বলল, কে তুই? এসব কি বলছিস? আমি আমার স্বামীকে খুন করি নাই। খুন করে বলে খুন করি নাই। আপনি একজন খারাপ জঘন্য মহিলা। আপনি আমার বাবাকে খুন করছেন। আপনি আমার আসল বাবা মায়ের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করছেন। আরাফের কথা শুনে রাহেলা চৌধুরী বসে পড়ল। ইনায়ের আবু বলল, কি বলছো আরাপ? এইসব তোমার আসল বাবা মাকে? আর তুমি এগুলো কি বলছো রাহেলা? তোমার আব্বুকে খুন করেছে মানে? আরাফ রাহেলা চৌধুরী বাহু ধরে কান্না করতে করতে বলল, আমার আব্বুকে কেন কেড়ে নিলেন? আপনি না হয় আব্বুকে ছেড়ে দিতে পারতেন, তাকে খুন কেন করলেন? আমার শৈশব কেন নষ্ট করলেন? আমাকে কেন এত কষ্ট করে বড় হতে হবে? আমাকে কেন মানুষের নাজায়েজ সন্তান হিসেবে পরিচয় হবে? আমার কথায় উত্তর দেন। আমার বাবাকে কেন খুন করলেন? কেন এমন করলেন? আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। আরাফ কান্না করতে করতে কথাগুলো বলতে লাগলো। রাহেলা চৌধুরী কান্না মাখা চোখে তাকিয়ে আরাফের গালে হাত রাখতে আরাফ হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার বাবাকে খুন করছেন না, আমিও আপনাকে সুখে থাকতে দিব না। আমার ভিতরে যে কষ্ট হচ্ছে আমি আপনাকে ধ্বংস করে দিব। আপনাকে আমি মেরে ফেলবো। রাহেলা চৌধুরী আরাফের দিকে হাত বাড়ালে আরাফ এক ঝটকায় সরিয়ে দিল। হুট করে পিছন থেকে আরাফের আবু বলল, আরাপ, কি হচ্ছে এসব? তুই ওনাদের সাথে বেয়াদবি কেন করলি? আমরা তোকে এই শিক্ষা দিয়েছি? আরাফ ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, আমি এই মহিলাকে খুন করতে চাইছি, কিন্তু আমার মন মানে না। আমি এই মহিলাকে খুন করব কিভাবে? আমি আমার আব্বুর প্রতিশোধ নিব। আরাফের আম্মুর সামনে আসতে রাহেলা চৌধুরী বলে উঠল, ময়না, তুমি এখানে? ময়না, আমাকে কি তুমি চেনো? ময়না, আমি তোমার ভাবি। ময়না, তুমি এতদিন কোথায় ছিলে? রাহেলা চৌধুরী সোফা থেকে উঠে দৌড়ে আরাফের আম্মুকে জড়িয়ে ধরল। সবাই অবাক হয়ে গেল। ইনাই বলে ওঠে, ফুপি, তুমি আমার শাশুড়িকে চেনো? আর এইসব কি বলছো? উনি তোমার ননদ কেমনে? আরাফের আম্মু রাহেলা চৌধুরী ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, একদম আমাকে স্পর্শ করবেন না। আপনার লজ্জা লাগে না? আমার ভাইকে যে হাত দিয়ে খুন করছেন, আবার সেই হাত দিয়ে আমাকে স্পর্শ করে ভালো মানুষ সাজছেন। খুন করছি মানে? ময়না, কি বলো? উনি তোমার ভাইকে খুন করেছে মানে? তুমি এসব কি বলছো? ঠিক বলছি, ওই আমার ভাইকে খুন করেছে, ওই সেই কান নাগিনী। হোয়াট? উনি খুন করেছে? তার মানে উনি আরাফের আম্মু? সবার চোখ বড় বড় হয়ে গেল। রাফি বলে উঠল, কি? উনি আরাফের আম্মু মানে? আব্বু, এসব কি বলো? আরাফ আমার ভাই না। আমি কোনো কালনাগিনীর ছেলে না আব্বু। আমি ইনায়াকে ডিভোর্স দিতে চাই। এই খুনির ফ্যামিলির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আরাফ, তুই আমার ছেলে। একদম না। আরাফ, ফুপি তোমার মা যদি হয় আর উনি যদি তোমার বাবাকে খুন করে থাকে, এখানে আমার কি দোষ? আমি কি করছি? আমাকে কিসের শাস্তি দিচ্ছ? খুনি বংশের মেয়ে তুমি, এটাই তোমার দোষ? এটা কেমন কথা? তোমার মায়ের জন্য আমাকে এভাবে শাস্তি দিতে পারো না। দেখো আরাফ, তুমি ভুল করছো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। তুমি দয়া করে রাগের বশে উল্টোপাল্টা কোনো কাজ করো না। ইনে আরাফের কাছে আসলে আরাফ এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, তোদের দেখলে আমার রাগ হচ্ছে, আমার হাত ধরিস না। তাহলে আরাপ আমার ভাগিনা। আর আরাপ, তুমি ভুল চিন্তা ভাবনা নিয়ে আছো। আরাপ, তুমি শান্ত হও। আমি বুঝতে পারছি তোমার ভিতর দিয়ে কি যাচ্ছে। রাহেলা চৌধুরী আরাফের কাছে এসে গাল দুইটা ধরে বলল, বাবা, তুই আমাকে ভুল বুঝছোস। বাবা, আমি খুনি না। বাবা, তোর বাবা বেঁচে আছে তো, তুই ওকে জিজ্ঞেস করে দেখ, ওই আজ রিলিজ পাবে। কি? ভাই বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে, ওই থানায় আছে। কি বলছেন? থানায় কেন? ভাই কোথায়? আমি ভাইয়ের কাছে যাব। আর 1 ঘন্টা পর গিয়ে ওকে নিয়ে আসবো। আরাব বাবা, আমার তোর মা খুনি না। আমি তোকে খুঁজে গ্রামের ঠিকানায় নিয়ে গেছিলাম, তোদের কারোকে পাই নাই, বাড়ি তালা দেওয়া ছিল, কেউ বলতে পারে নাই তোরা কোথায় গেছোস। আমার বাবা জেলে কেন? ওই খুন করেছিল।
হোয়াট? আমার ভাই এমন কাজ করতে পারে না। ইনায়া ধর্ষণকারীকে রায়হান খুন করেছিল। রায়হান যেদিন আমার সাথে দেখা করতে আসে সেদিন একজন ইনায়াকে ধর্ষণ করে। ইনায়াকে কোলে তুলে নিয়ে অনেক কান্না করছিল। ছোট মানুষের কান্না দেখে ওই সহ্য করতে না পেরে ভাইজান কিছু করার আগেই ওই বলেছিল, জেল দিয়ে লাভ নাই, ওদের নিজের হাতে শাস্তি দিতে হবে। ওই কারো কথা না শুনে ধর্ষকে পিটিয়ে হত্যা করলো। ওকে পুলিশ ধরে নিয়ে যায়। ওর ফাঁসি হবে ভেবে এই মৃত কথা গ্রামে ওর বন্ধুর কাছে পৌঁছে দিতে বলে দেয়। 15 বছরের জেল হয়। আজ ওই ছাড়া পাবে। আমি তোর আব্বুকে খুন করি নাই। আরাফের আম্মু রাহেলা চৌধুরী বলল, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে ভুল বুঝেছি। আমি ভেবেছিলাম আপনি খুন করেছেন। সব বুঝলাম, তাহলে আমাকে কেন 2 বছরের সময় একা ওইখানে নিয়ে গেছিল কে? আমার ফ্যামিলি মেনে নিতে পারে নাই। আমাদের ধরতে এসেছিল। আমি ভাবছিলাম তোমার কোনো ক্ষতি করতে পারে, তাই আমি তোমার আব্বুকে দিয়ে বলছিলাম গ্রামে চলে যেতে। ওই যেতে চাই নাই, আমি জোর করে পাঠাই। পরে আমার ফ্যামিলি আমাকে নিয়ে চলে আসে। পরের দিন ওরা মেনে নেয়, তাই কল দিয়েছিলাম। আমি ঠিক শিওর ছিলাম না সত্যি মেনে নিয়েছে নাকি মিথ্যে বলছে, তাই ওই একা এসেছিল। আরাফের আম্মু ক্ষমা চাইতে লাগলো। রাহেলা চৌধুরী দুইজনকে বুকে জড়িয়ে নিল। রাহেলা চৌধুরী আরাফের আব্বুর ফ্যামিলির সবাইকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করলো। তারপর রাহেলা চৌধুরী বলে ওঠে, সময় হয়ে গেছে, চলো। আরাফ, রাহেলা চৌধুরী ও রাম্মু আর ইনায় চলে গেল। থানার গেট দিয়ে বের হতে ইনে দৌড়ে গিয়ে জড়িয়ে ছিল। রায়হান ইনায়কে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, কেমন আছো? ভালো ফুপা, এই যে ফুপি এসেছে। রায়হান রাহেলা চৌধুরীর সামনে এসেছে। আম্মুকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরাফের দিকে ইশারা করলে রায়হান খুশিতে আরাফকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরাফকে আদর করতে লাগলো। সবার সাথে কুশল বিনিময় করে সবাই বাসার দিকে রওনা দিল। আরাফ ইনায়ের হাতে হাত রাখতে গেলে ইনায় এক ঝটকায় সরিয়ে দিল। আরাফ কিচ্ছু বলল না। ইনায়দের বাসায় গিয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। সবার সাথে আড্ডা দেওয়া শেষে সবাই যার যার রুমে গেল। ইনায়ের রুমে যেতে আরাফ পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি, আর জীবনেও এমন করব না। আমার অনেক রাগ হচ্ছিল, তাই আমি এমন করছি। আমি খুনির বংশের, আমাকে কেন ধরছেন? ছাড়েন। আমাকে ক্ষমা করে দাও না আমার বাবুর আম্মু। আরাফের কথা শুনে ইনায়ের সকল রাগ পানি হয়ে গেল। লজ্জায় তাকাতেই আরাফ হাসি দিয়ে কোলে তুলে নিয়ে খাটের উপরে ফেলে দিয়ে বলল, বাবুর আম্মুর ডাকটা শোনার জন্য প্রস্তুতি নেই? ফাজিল ছাড়ো। আগে তো আদর করে নেই। আরাফ কথাগুলো বলে ছাপিয়ে পড়ল। বাকিটা ইতিহাস। সমাপ্ত।